তাহলে আজকে নিব হলো সালমনেলা। অলরেডি জানো সালমনেলা কি ডিজিজ করে? টাইফয়েড নাকি স্যার। টাইফয়েড এন্ড প্যারাটাইফয়েড স্যার। টাইফয়েড ফিভার করে, তাই তো? আচ্ছা, এখন এই সালমনেলা কি কি মেম্বার আছে, সদস্য কি কি আছে, এটা আগে একটু জানবো। এটা রিটেনে আসে বা ভাইবাতে আমরা জানতে পারি। তার মধ্যে হলো সালমনেলা টাইফি, সালমনেলা প্যারাটাইফি এ, সালমনেলা প্যারাটাইফি বি, সালমনেলা প্যারাটাইফি সি, তারপরে সালমনেলা টাইফিমিউরিয়াম, সালমনেলা কলেরাসিস এবং সালমনেলা ইন্টেরাইডিস। এই কয়েকটা হলো মেম্বার। তাহলে সালমনেলা টাইফি, এটা করে টাইফয়েড ফিভার, এটা আমরা পরে আসতেছি, এটা আবার ক্লাসিফিকেশন করবো। এটি পরীক্ষা দুইভাবে আসে, একটা হলো যে মেম্বার কি কি আছে, আরেকটা হলো ক্লাসিফিকেশন আসে, দুইটা আসে। তো আবার মেম্বারে এইগুলো নাম জানো। সালমনেলা টাইফি আর প্যারাটাইফি তোমার আছে তিনটা, প্যারাটাইফি এ, বি এন্ড সি, তাই তো? তারপর টাইফিমিউরিয়াম, সালমনেলা কলেরাসিস এবং সালমনেলা ইন্টেরাইডিস। তো ক্লাস শেষ করে তখন তোমরা বুঝতে পারবে যে এইটুকু জানো। আচ্ছা, এগুলোর মরফোলজি কেমন? অবশ্যই গ্রাম নেগেটিভ রড, এটা তার নতুন করে বলতে হবে না। এবং নন ক্যাপসুলেটেড এক্সেপ্ট সালমনেলা টাইফি এন্ড সালমনেলা প্যারাটাইফি সি। তারপর মোটাইল উইথ পেরিটাইগাস ফ্লাজেলা এবং নন স্পোরিং। তাহলে কমন সূত্রগুলো যদি তোমরা খেয়াল থাকো তাহলে তো অবশ্যই খেয়াল থাকবে। যেমন মোটাইল অর্গানিজম আমরা কি বলছিলাম যে ল্যাকটোজ ফার্মেন্টের মধ্যে কোনটা ছিল? স্কেলিয়া কলাই এবং ইন্টারব্যাক্টেরিয়া, তাই তো? আর ল্যাকটোজ ফার্মেন্ট স্লোলি, তার মধ্যে নন ল্যাকটোজ ফার্মেন্ট, ওর মধ্যে কি কি ছিল? এসএসপি হলো ল্যাকটোজ। সালমোনেলা, শিগেলা আর প্রোটিয়াস ছিল স্যার। আচ্ছা, তার মধ্যে শিগেলাটা হলো তোমার ওই তোমার নন ল্যাকটোজ ফার্মেন্টেড, বাদ বাকিগুলো তোমার হলো কি? আর স্লোলি। বাদ বাকিগুলো স্লোলি, তাই তো? আর শিগেলা তোমার প্লাজেলা থাকে না, আর সালমোনেলা হলো তোমার হলো। আচ্ছা, এখন দেখো এটা মোটাইল উইথ পেরিটাইগাস ফ্লাজেলা এবং নন স্পোরিং। এখানে দেখো ফ্লাজেলা গুলো, পেরিটাইগাস ফ্লাজেলা। বায়োকেমিক্যাল ক্যারেক্টার দেখো, তাহলে এটা অবশ্যই তাহলে নন ল্যাকটোজ ফার্মেন্টেড, তাই না? এসএসপি নন ল্যাকটোজ ফার্মেন্টেড। আর গ্লুকোজ তো অল ইন্টারব্যাকটেরিয়া গ্লুকোজকে ফার্মেন্ট করে। এখানে আবার বিশেষ ক্যারেক্টার ফার্মেন্ট করে, পাশাপাশি ফার্মেন্টেশন করে অল সালমোনেলা প্রডিউস গ্যাস, গ্লুকোজকে ফার্মেন্ট করে তারা গ্যাস তৈরি করবে, ঠিক আছে? গ্যাস তৈরি করবে এক্সেপ্ট সালমোনেলা টাইফি। এইটা জানবা, এটা একটা কমন সূত্র। অল সালমোনেলা প্রডিউস গ্যাস ফ্রম গ্লুকোজ ফার্মেন্টেশন এক্সেপ্ট সালমোনেলা টাইফি। আর আরেকটা জানবা, অল সালমোনেলা প্রডিউস হাইড্রোজেন সালফাইড এক্সেপ্ট সালমোনেলা প্যারাটাইফি সি। ঠিক আছে? এই দুইটা কমন সূত্র জানবা আবার। তাহলে all salmonella permanent glucose except salmonella typhi আর all salmonella produce hydrogen sulfide except salmonella typhi C, এটা খেয়াল রাখবে। তারপরে এগুলো ইউরিয়াস এবং ইন্ডোল করে না। স্কেলিয়া কলাই আমরা দেখেছিলাম ইন্ডোল তৈরি করে, ইউরিয়াস করে না, তাই না? আর এই দুটা তো সব জায়গায় আছে, ক্যাটালিস্ট পজিটিভ আর অক্সিজেন নেগেটিভ, তাই তো? তাহলে প্রথমে যদি আমরা বলি যে ক্যাটালিস্ট পজিটিভ, অক্সিজেন নেগেটিভ, আর ফার্মেন্টেশনের মধ্যে নিয়ে আসবো হলো প্রথম নিয়ে আসবো ল্যাকটোজ ফার্মেন্টার, তাই তো? অল আর ল্যাকটোজ, এগুলো কি? এটা হলো এসএসপি হলো নন ল্যাকটোজ ফার্মেন্টার, তাই তো? হলো গ্লুকোজ সবাই ফার্মেন্ট করবে, করে গ্যাস তৈরি করবে, করে এক্সেপ্ট কি সালমোনেলা টাইফি। আর এর সঙ্গে আরেকটা হলো অল সালমোনেলা প্রডিউস হাইড্রোজেন সালফাইড এক্সেপ্ট সালমোনেলা প্যারাটাইফি সি। আর ইন্ডোল তৈরি করে না এবং ইউরিয়াস তৈরি করে না। যেটা ইন্ডোল তৈরি করে তোমার হলো স্কেলিয়া কলাই, আর ইউরিয়াস তৈরি করে ক্লেবসিয়েলা। যখন সবগুলোই ইন্টারব্যাকটেরিয়া পড়ানো হবে
তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আপাতত মুখস্থ করতে থাকো। এখন তো কঠিন মনে হচ্ছে, পরে কঠিন থাকবে না। আর কালচারাল ক্যারেক্টার, কোথায় আমরা কালচার করি? আর এটা অবশ্যই জানো, টেম্পারেচার এনভায়রনমেন্ট অফ ফ্যাকাল্টি অ্যানারব, মোস্ট অফ দ্য প্যাথোজেনিক অর্গানিজম ফ্যাকাল্টি অ্যানারব। আর টেম্পারেচার কত লাগে? 37 ডিগ্রি সেলসিয়াস। তারপর তোমার হলো আমরা কি রাখি? 1/8 ইনকিউবেশন করি, তাই তো? 18 to 24 আওয়ার্স রাখি। কালচার করবো এখানে ম্যাককনকেসাকার মিডিয়া, এটা হলো ডিফারেনশিয়াল মিডিয়া হিসেবে কাজ করবে। কি জন্য ডিফারেনশিয়াল কাজ করে এখানে? এখানে হলো অল পেল কালারলেস কলোনিস অ্যাজ দেয়ার নন ল্যাকটোজ ফার্মেন্টার, তাই তো? তাহলে এখানে আমরা ডিফারেন্ট করতে পারছি, তাই তো? যে ল্যাকটোজ ফার্মেন্টার যেগুলো, সেগুলো কি করবে? পিঙ্ক কলোনি ডিউ টু ল্যাকটোজ ফার্মেন্টার, তাই তো? আর নন ল্যাকটোজ ফার্মেন্টার যেগুলো কি? পেল কালার করবে। যার ফলে এখান থেকে আমরা ল্যাকটোজ ফার্মেন্টার থেকে নন ল্যাকটোজ ফার্মেন্টারকে ডিফারেন্সিয়েট করতে পারছি। এই জন্য এটাকে বলা হয় ডিফারেনশিয়াল মিডিয়া, ঠিক আছে? তারপরে সিলেক্টিভ মিডিয়া কেন বলা হয়? অলরেডি বলেছি যে এখানে শুধু ইন্টারিক অর্গানিজম গুলো এখানে ইয়ে করবে, কিন্তু তোমার বেশি গ্রাম পজিটিভ নন ইন্টারিক ব্যাকটেরিয়া গুলো গ্রো করবে না এখানে। এই জন্য বলা হয় সিলেক্টিভ মিডিয়া। এগুলো বলা হয় তোমার হলো সিলেক্টিভ মিডিয়া বলা হয়। আর এটা এই যে আর এই সালমোনেলা শিগেলার জন্য সিলেক্টিভ মিডিয়া অবশ্যই এটা জানতে হবে, এসএস অ্যাগার মিডিয়া বা বলতে পারি সালমোনেলা শিগেলা অ্যাগার মিডিয়া। এখানে শুধুই সালমোনেলা এবং শিগেলা এখানে গ্রো করবে। এই জন্য বলা হয় সিলেক্টিভ মিডিয়া ফর সালমোনেলা শিগেলা। তাহলে এখানে দুইটা আমরা কালচার মিডিয়া নেব, একটা ম্যাককনকেসাকার মিডিয়া নেব ডিফারেনশিয়াল মিডিয়া হিসেবে, আর সিলেক্টিভ মিডিয়া বেশি নেব হলো সালমোনেলা শিগেলা অ্যাগার মিডিয়া। হ্যাঁ, এখানে সালমোনেলা শিগেলা অ্যাগার মিডিয়া এখানে কেমন আসবে? এখানেও তোমার পেল কলোনি আসবে, তবে এখানে আসবে ব্ল্যাক সেন্টার ডিউ টু হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন, ঠিক আছে? এই সেন্টারে ব্ল্যাক হবে ডিউ টু হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন, এটাই। আর ম্যাককনকেসি শুধু পেল হলো, আর এখানে হলো তোমার পেল কলোনি হলো, কিন্তু মাঝখানে সেন্টারে হলো ব্ল্যাক। কি জানো? ডিউ টু হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন, ঠিক আছে? এইখানে দেখো আমি এখানে স্যার একটু স্যার স্লাইডটা হ্যাঁ। বড় করে দিলে ভালো হতো স্যার। স্যার আমরা মোবাইলে ক্লাস করি তো স্যার, অনেকেই ও মোবাইলে স্যার ছোট দেখা যায় একবারে। আচ্ছা আচ্ছা, এখন জি স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো একদিকে আছে পেল কলোনি, আরেকদিকে আছে পিঙ্ক কলোনি। হ্যাঁ, লেফট সাইডে আছে দেখো পেল কলোনি। আমি দুটা ডিফারেন্স করার জন্য, পেল আরো ভালো আসে। এই যে এটা হলো লেফট সাইডে দেখো, এটা পেল কলোনি আসলো, তাই তো? হ্যাঁ, এটা হলো সালমোনেলা। আর আরেকদিকে আসে দেখো পিঙ্ক কলোনি আসে। এই যেমন এটা স্কেশে কলাই, ক্লেপসেলা, এগুলো পিঙ্ক কলোনি হয়। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দেখে রাখো। হুম হুম তারপরে হলো ভিরুলেন্সি ফ্যাক্টর বা ডিটারমিনার অফ প্যাথোজেনিসিটি। এখানে ওই স্কেশে কলাইয়ের মতোই আসবে অনেকটা ওই রকমই। একটা সারফেস অ্যান্টিজেন, আর একটা হলো তোমার হলো টক্সিন আসবে, আর একটা হলো ইনভেশন, তিনটা আসবে। সারফেস অ্যান্টিজেনের মধ্যে আছে তোমার ক্যাপসুল এবং ও অ্যান্টিজেন। তোমার ক্যাপসুলের কাজটা অবশ্যই জানো। ক্যাপসুল যেটা ক্যাপসুলার অ্যান্টিজেন যেটা কি? এটা ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে। প্রিভেন্ট করবে ফ্যাগোসাইটোসিস। প্রিভেনশন করবে, এটা হলো মেইন, সব ক্ষেত্রে একই। আর আরেকটা এই যে সালমোনেলার ক্ষেত্রে এখানে প্রিভেন্ট করে আরেকটা কাজ হলো, যে যখন ফ্যাগোসাইটিক সেল তাকে কোনো কারণে যদি ইনগাল করে, তাহলে সে তখন নিজেকে বাঁচাবে বা এই যে তোমার ক্যাপসুলার অ্যান্টিজেন প্রিভেন্ট ইন্ট্রাসেলুলার ডিস্ট্রাকশন, ঠিক আছে? এটা দিয়েও সে কিন্তু নিজেকে বাঁচায়। এখানে একটু এক্সট্রা একটু আমরা জয়েন করলাম, ইয়ে করলাম।
যে যখন খাওয়ার আগ পর্যন্ত ফ্যাগোসাইট করার আগে তার প্রথমে তারা প্রিভেন্ট করবে, প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস বাই ইনহিবিটিং কমপ্লিমেন্টারি অ্যান্ড অ্যান্টিবডি ডিপোজিট করতে তারা দিবে না, যার ফলে ফ্যাগোসাইটোসিস হবে না। আর যদি কোনো কারণে ফ্যাগোসাইটোসিস হয় তখন ওই সেলটা যাতে ফ্যাগোসাইটোসিস সেল যাতে তাকে ডিস্ট্রয় করতে না পারে, তখন সেই যে ক্যাপসুলার অ্যান্টিজেন দ্বারা সে ইন্টারসেলুলার প্রিভেনশন করবে, ঠিক আছে, ডিস্ট্রাকশন প্রিভেন্ট করবে। তারপর ও অ্যান্টিজেন কোনটা? আউটার মেমব্রেন, যেটা আউটার মেমব্রেন যে তোমার যে ওই লাইফোপলিসাইডের কোনটা ও অ্যান্টিজেন, বাকি আর এর নাম কি আরেকটা সেলুলার অ্যান্টিজেন, তাই না? লাইফোপলিসাইডের আউটার পোর্শনটা, হ্যাঁ, লাইফোপলিসাইডের কয়টা পোর্শন? স্যার তিনটা স্যার। আউটার পলিসাইড এটাই তোমার ও অ্যান্টিজেন, তাই না? এটার কাজ হবে তোমার অ্যাটাচমেন্ট। ইট হেল্পস ইন অ্যাটাচমেন্ট অফ দ্য হোস্ট সেল উইথ সার্ভাইভাল অফ ব্যাকটেরিয়া ইন্টারসেলুলারলি। এটাও তোমার একটা অ্যাটাচমেন্টে হেল্প করবে, পাশাপাশি যখন ফ্যাগোসাইটিক সেল তাকে ইনকাল করবো তখন সেটা ফ্যাগোসাইটিক সেল তাকে ডিস্ট্রয় করতে পারবে না। এই দুটা তোমার এইভাবে তোমার নিজেকে রক্ষা করতেছে। তারপরে 2 নম্বর হলো ইনভেসিভনেস। প্রথমে তারা করবে কি, এই যে স্মল ইন্টেস্টাইন বা লার্জ ইন্টেস্টাইন বড়, সেখানে তারা মাইক্রোভিলাই আছে, তাই তো? ভিলাই যে এপিথেলিয়াল সেল আছে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, করে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে সেলের ভেতরে প্রবেশ করবে, করে তারপরে যাবে, প্রথমে যাবে সাবমিউকোসা, তারপরে যাবে আরো ভিতরে লেয়ার কি আছে, ল্যামিনা প্রক্রিয়া, সেই পর্যন্ত চলে যাবে। তার ইনভেসিভনেস can enter into epithelial cells of villi of receptor mediated endocytes and villi, ঠিক আছে, by receptor mediated endocytosis and pass through them to submucosa and lamina propria। ইনভেশনের মাধ্যমে সে চলে যাচ্ছে। তারপর ইনভেশনের মধ্যে চলে গেল, তখন সে সেখানে গিয়ে তৈরি করবে অ্যান্ডোটক্সিন। অ্যান্ডোটক্সিন তৈরি করবে কি, এটা অ্যান্ডোটক্সিন তৈরি হলে তোমার ফিভার হবে, তাই তো? তোমার অ্যান্ডোটক্সিন কাজ যেটা জানো সেটা অলরেডি। আর আরেকটা করে ইন্টারোটক্সিন, সবগুলো করে না, করে তোমার হলো নন ট্রাইভোডাল স্পেসিস করে, এটা পরে আমি বলতেছি। আচ্ছা, তাহলে একটা হলো সারফেস অ্যান্টিজেন, তাই তো? আবারও বলি, সারফেস অ্যান্টিজেন হলো দুইটা, একটা হলো ক্যাপসুলার অ্যান্টিজেন বা V1 VI অ্যান্টিজেন, আর একটা হলো ও অ্যান্টিজেন। ক্যাপসুলার অ্যান্টিজেন একটা হলো যে প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস করতেছে, আর যদি ফ্যাগোসাইটোসিস করেই থাকে তাহলে ওই প্রিভেনশন করতেছে ইন্টারসেলুলার ডিস্ট্রাকশন। আর ও অ্যান্টিজেন এটা একটা অ্যাটাচমেন্ট হেল্প করতেছে, পাশাপাশি যখন ইনকাল করলো তখনও তারা ইন্টারসেলুলার প্রিভেনশন করতেছে ফর ডিস্ট্রাকশন, দুটাই। তারপরে নিজেকে রক্ষা করলো, করার পরে সে কি করবে, নিজেকে তার সেলের ভিতরে প্রবেশ করবে, তাই তো? ভিলায়ের এপিথেলিয়াল সেলস অফ ভিলায়ের এখানে প্রবেশ করবে বাই রিসেপ্টর, প্রথম মিউকোসাল সেলের সঙ্গে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, করে রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে তারা প্রবেশ করলো প্রথম কোথায়, এপিথেলিয়াল সেলস অফ ভিলাই। এখান থেকে চলে যাবে সাবমিউকোসা এবং ল্যামিনা প্রক্রিয়া। তারপর সেখানে গিয়ে কিছু অর্গানিজম যখন মারা যাবে তখন তার ভিতরে যাবে অ্যান্ডোটক্সিন, এবং অ্যান্ডোটক্সিনের কারণে তোমার হয় ফিভার। আর কিছু কিছু অর্গানিজম আছে সেগুলো হবে এন্টারোটক্সিন। এই হলো তোমার হলো প্রেগন্যান্সি ফ্যাক্টর। এখন পরীক্ষা কোশ্চেন আসে না দেখে নিও, আমি জানি না, এটা আসলে পড়বা, না হলে আমরা ভাইভাতে ধরবো না, ভাইভাতে আমরা ধরবো না। আচ্ছা, এখন হলো ক্লাসিফিকেশন, এখন করি আমরা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু প্যাথোজেনিসিটি, এটা তোমাদের রিটেন পরীক্ষা আসে, ভাইভাতে দেওয়া হয়। ক্লাসিফিকেশন আমরা দুই ভাবে করতে পারি, দুইটা গ্রুপে ভাগ করবো। একটা টাইফয়েড স্পেসিস, যারা করবে, যে সমস্ত স্পেসিস টাইফয়েড করে তাদেরকে বলা হয় টাইফয়েড স্পেসিস, আর যে সমস্ত স্পেসিস টাইফয়েড করে না তাদেরকে বলা হয় নন টাইফয়েড স্পেসিস। তাহলে দেখো টাইফয়েড স্পেসিস, দেখো
those that cause typhoid fever or typhoid fever আরেকটা নাম হলো enteric fever, আরেকটা নাম হলো enteric fever। কে কে করে? সালমোনেলা টাইফি আর সালমোনেলা প্যারাটাইফি A, B and C। ঠিক আছে, এখানে আমি কিন্তু ভুল লিখছি, এই টাইফি টিটা ছোট হাতে হবে আর প্যারাটাইফি পিটা ছোট হাতে হবে। ঠিক আছে, কারণ তোমার হলো জেনাস, জেনাস তোমার প্রথম অক্ষরটা বড় হবে আর স্পেসিস যখন আসবে প্রথমটা কিন্তু জেনাস, পরেরটা হলো স্পেসিস। হ্যাঁ, স্পেসিস কিন্তু তোমার ছোট হাতের হবে সবগুলোই। এগুলো তোমাদেরকে আলোচনা করা হয়নি এগুলো। ওই স্যার দৈত্য নামকরণের সিস্টেম অনুযায়ী স্যার, হ্যাঁ হ্যাঁ ওইরকম। ইন্টারমিডিয়েটে পড়ছি স্যার এগুলো। আচ্ছা, আর আরেকটা কথা হয় যে তোমার এই যে ইটালিক ফর্মে এই যে বাঁকা বাঁকা করছি, বাঁকা লিখছি না, বাঁকা হয়ে লিখছি না, দেখো তো। জি স্যার, জি স্যার। অর্গানজম আমি Electron। দেখবা যে যখনই অর্গানজম নাম দেখবা বেশি ব্যাকটেরিয়া ভাইরাস, তখনই দেখবা যে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো তোমার ইটালিক ফর্মে, এগুলো এগুলো নিয়ম এটাই। তো তোমাদের ক্ষেত্রে এত নিয়ম অত প্রয়োজন নাই, যারা ডিপ্লোমা ডিএলএম স্টুডেন্ট তাদের অবশ্যই লাগবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে টাইফয়েড কে করতেছে বা ইন্ডিয়ান ফিভার কে করতেছে? সানোটাইফি এবং সানোপ্যারাটাইফি এবিসি। বিশেষ করে সিটা না বলে হবে এবিসি, এবি। আর নন টাইফয়েড স্পিসিস এর মধ্যে দুটো, এটা বা দুইটা গ্রুপে ভাগ করবো। একটা হলো সালমোনেলা দ্যাট কজ ফুড পয়জনিং অথবা বলতে পারি গ্যাস্ট্রোএন্টারাইটিস, কে করে? সালমোনেলা টাইফিমিউরিয়াম এবং সালমোনেলা এন্টারাইটিস, এরা করবে ফুড পয়জনিং করবে। সালমোনেলা টাইফিমিউরিয়াম এবং সালমোনেলা এন্টারাইটিস। আর কিছু করে হলো সালমোনেলা দ্যাট কজ সেপ্টিসেমিয়া, কে করে? সালমোনেলা কলেরাসিস, সালমোনেলা কলেরাসিস। এটা করবো তোমার সেপ্টিসেমিয়া। ঠিক আছে, ক্লাসে খেয়াল থাকবে তো। তাহলে টাইফয়েড করতে সালমোনেলা টাইফি আর করে সালমোনেলা প্যারাটাইফি এ বি সি। আর নন টাইফয়েড ডিসিজ কে করে? কিছু করে ফুড পয়জনিং করে কি? সালমোনেলা টাইফিমিউরিয়াম এবং সালমোনেলা এন্টারাইটিস। আর সেপ্টিসেমিয়া করে হলো সালমোনেলা কলেরাসিস। তাহলে ওই যে আমি আগে প্রথম স্লাইডে কি দেখলাম? মেম্বার স্পেসিস, তাই তো? মেম্বার স্পেসিস, তাহলে ওর সঙ্গে মিল আছে, ওটাকে জাস্ট আমরা ক্লাসিফিকেশন করলাম। তাহলে দুটাই কিন্তু পরীক্ষায় তোমাদের আসে, রিটেনও আমরা ভাইভাতে আমরা ধরবো। আচ্ছা, এখন দেখো, নেটের সমস্যা হলে হয় না। আচ্ছা, সোর্স অফ ইনফেকশন কি? হিউম্যান আর দ্য ওয়ানলি সোর্স, এবং একটা হলো যে পার্সন উইথ ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ডিজিজ অর ক্যারিয়ার আর দ্য সোর্স। যাদের মনে করো টাইফয়েড হয়ে গেছে তাকে বলবো ক্লিনিক্যাল, তাই তো? ডিজিজ আর সাবক্লিনিক্যাল ডিজিজ, তার মানে কি? তার অর্গানিজম আছে কিন্তু সিমটম নাই, সেক্ষেত্রে বলবো সাবক্লিনিক্যাল ডিজিজ। আর কিছু ক্যারিয়ার হিসেবে থাকে যারা, তারা তোমার এই যে ব্যাকটেরিয়া তোমার স্প্রেড করে, ট্রান্সমিট করে। এই জন্য বলা আছে পার্সন উইথ ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ডিজিজ অর ক্যারিয়ার আর দ্য সোর্স। ঠিক আছে, এবং তারা যখন সোর্স কি জন্য কিভাবে কাজ করতেছে, তারা যখন তোমার ডিভিগেট করতেছে তখন তোমার ওয়াটার কন্টামিনেট করতেছে বা ফুড কন্টামিনেট করতেছে, ওই ফুড কন্টামিনেট ফুড আর ওয়াটার যে খাই তাহলে তোমার আমার ডিজিজ হচ্ছে, তাই তো? তাহলে এই জন্য আমরা বলতে পারি সোর্স অফ ইনফেকশন হলো পার্সন উইথ ক্লিনিক্যাল অর সাবক্লিনিক্যাল ডিজিজ অর ক্যারিয়ার আর সোর্স। এই জন্য কিন্তু তোমার হলো বর্ষাকালে তোমার এই যে ডিজিজটা বেশি হয়, অন্য সময় হতে পারে কিন্তু বর্ষাকালে বেশি হয়। আর রুট অফ ইনফেকশন কি? ফিকো ওরাল রুট থ্রু কন্টামিনেটেড ফুড এন্ড ওয়াটার। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝছো তো, যে তোমার কারো ডিজিজ আসছে, তারা
যাদের ডিজিজ নাই কিন্তু সিমটম নাই কিন্তু অর্গানিজম আছে। আবার কিছু আছে যে ক্যারিয়ার হিসেবে কাজ করে, তারা তোমার সোর্স হিসেবে কাজ করবে। এখন এরা যখন তোমার ডেভিয়েট করবে এবং ওয়াটার ফুডকে কন্টামিনেট করবে, তখন সেই কন্টামিনেট ফুড আর ওয়াটার খাইলে আমাদের ডিজিজ হবে। এই হলো সোর্স অফ ইনফেকশন আর রুট অফ ইনফেকশন। ঠিক আছে, ইনফেক্টেড ডোজ কত? 10⁵ and 10⁸, একটু বেশি। 10⁵ and 10⁸। যখন আমরা শিকালা করাবো সেখানে দেখবা যে আরো অনেক কম, কিন্তু 10⁵ to 10⁸। ইনকিউবেশন পিরিয়ড কত? 10 to 14 days, 10 থেকে 14 দিন। এগুলো খেয়াল রাখতে হবে। এখন প্যাথোজেনেসিস দেখো, এগুলো এখন ভালো করে করতে হবে, পরীক্ষায় আসবে। কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার মাধ্যমে প্রবেশ করলো বডিতে, তারপরে তারা গেল কোথায়? ব্যাকটেরিয়া ইন্টারস ইন দ্য স্টমাক থ্রু কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্কস। ঠিক আছে, স্টমাকে গেল। দি ইনজেস্টেড অর্গানিজম আর মোস্টলি কিল বাই অ্যাসিড ইন দ্য স্টমাক। এই যে স্টমাকে আমাদের কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এগুলো দ্বারা ম্যাক্সিমাম অর্গানিজম মারা যাবে। ঠিক আছে, মারা গেল, কিন্তু মারা যাওয়ার পরও আরো সাফিসিয়েন্ট নাম্বার অফ ব্যাসিলাই রিচ ইন স্মল ইন্টেস্টাইন এন্ড মাল্টিপ্লাই ইন অ্যালকালাইন মিডিয়া। এই যে স্টমাকে মারা গেল বাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরেও কিন্তু সাফিসিয়েন্ট নাম্বার অফ ব্যাসিলাই স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করবে এবং তখন সেখানে এনভায়রনমেন্টটা কি স্মল ইন্টেস্টাইনে, ওখানে অ্যালকালাইন এনভায়রনমেন্ট, সেখানে তারা মাল্টিপ্লাই করবে। করার পরে কি করলো এখানে ইন্টারস ইনটু epithelial cells of villi by receptor mediated endocytosis and pass them to the submucosa. তাহলে epithelial cell of villi এর সঙ্গে তারা আমাদের ভিতরে প্রবেশ করলো বাই receptor mediated endocytosis, তারপরে তারা চলে গেল সাবমিউকোসা। এই তো সাবমিউকোসা যাওয়ার পরে তারা কি করবে? এখানে আবার তোমার ডিপার লেয়ারে চলে যাবে ল্যামিনা প্রোপ্রিয়া, এবং ল্যামিনা প্রোপ্রিয়াতে চলে গেলে সেখানে উইথ মিনিমাল ডিস্ট্রাকশন অফ এপিথেলিয়াম। এখন যদি ল্যামিনা প্রোপ্রিয়াতে গেল, এই সাবমিউকোসা তারপরে ল্যামিনা প্রোপ্রিয়া চলে গেল, এই যে অর্গানিজম গেল, এই সময় কিন্তু টিস্যু ডিস্ট্রাকশন তো কিছু হবেই, কিন্তু এই টিস্যু ডিস্ট্রাকশন খুব কম হয়, খুবই কম হয়। এবং ডিউ টু মিনিমাল টিস্যু ডিস্ট্রাকশন, ল্যাক অফ ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, ইন্টেস্টাইনের কোনো সিমটমই থাকবে না, যেহেতু মিনিমাল টিস্যু ডিস্ট্রাকশন হয়। তারপরে তোমার ল্যামিনা প্রোপ্রিয়াতে গেল, এখান থেকে আবার কি করবে? র্যাপিডলি ফ্যাগোসাইটোস বাই নিউট্রোফিল অ্যান্ড ম্যাক্রোফেজ। ফ্যাগোসাইটিক সেল তাদেরকে ইনগাল্প করলো, তাই তো, করে তাদেরকে মারে ফেলার চেষ্টা করবে, তাই তো, কিন্তু তারা মারতে পারবে না। কি জন্য? আগে বলছে যে তোমার ক্যাপসুল আর তোমার হলো ও অ্যান্টিজেন, তারা কি প্রিভেনশন করবে, যার ফলে তোমার মারতে পারবে না, বরং তারা মাল্টিপ্লাই করবে। সেখানে এয়ারপোর্ট চলে যাবে তোমার, সেখানে চলে যাবে মেজেন্টিক লিম্ফ নোডে চলে যাবে, সেখানে তো মাল্টিপ্লাই করবে। ও সেখানে চলে যাবে থোরাসিক ডাক্টে, থোরাসিক ডাক্ট থেকে চলে যাবে ব্লাড স্ট্রিমে চলে যাবে, এবং সেখানে তোমার খুব স্বল্প সময় থাকে, মাত্র 1 থেকে 2 দিন থাকে, যার ফলে বলা হয় ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়ামা। এটাকে বলা হয় প্রাইমারি ব্যাকটেরিয়ামা। ঠিক আছে, এই পর্যন্ত হলো প্রাইমারি ব্যাকটেরিয়ামা। তারপরে প্রাইমারি ব্যাকটেরিয়ামা হলো, এখন আমাদের তো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, লিভার, স্প্লেন, বোন ম্যারো, এগুলো আছে। এগুলো তখন কি করবে? তখন ব্লাড স্ট্রিম ইজ র্যাপিডলি ক্লিয়ার্ড অফ বাই ফ্যাগোসাইটিক সেলস in reticular endothelial system such as liver, bone marrow, spleen, lymph node. ঠিক আছে, সেখানে মাল্টিপ্লাই করলো, তারপরে মাল্টিপ্লাই করলো, করার পরে এই যে সমস্ত সেলে তারা মাল্টিপ্লাই করতেছে, মানে এফেক্ট করতেছে, সেগুলো কি প্যারাসাইটিক সেলস আন্ডারগো নেক্রোসিস এন্ড দ্য ব্যাসিলাই রিঅ্যাপিয়ার ইন দ্য ব্লাড আফটার এ উইক অর সো। আবার তারা ওই যে সমস্ত প্যারাসাইটিক সেল যে সেল অ্যাটাক করলো, সেগুলো নেক্রোসিস হয়ে যাবে, হওয়ার পরে ব্যাসিলাই আবার তারা ব্লাড স্ট্রিমে চলে গেল 1 সপ্তাহ পরে। এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ব্যাকটেরিয়া। আবার এই যে তোমার এই যে এই প্যারাসাইটিক সেল মারা যাচ্ছে, আবার কিছু অর্গানিজমও ডিউরিং দিস পিরিয়ড সাম অর্গানিজম আন্ডারগো লাইসিস, আর অর্গানিজম যখনই মারা যাবে তখন টক্সিন তৈরি হবে, কোনটা? এন্ডোটক্সিন চলে যাবে, এবং এন্ডোটক্সিন যখন সার্কুলেশনে চলে যাবে তখন হবে তোমার সাইন সিম্পটম, তখন হবে। ঠিক আছে,
from the blood stream spread of infection in different organ. ব্লাড স্ট্রিম থেকে ডিফারেন্ট অর্গানে চলে যাবে। কোথায় যাবে? কিডনিতে যাবে। কিডনিতে গেলে তোমার হলো সেখানে এক্সক্রিশন অফ অর্গানিজম ইন ইউরিন। আবার যাবে কোথায়? দেখো ইন্টেস্টাইনে যাবে। ইন্টেস্টাইনে গেলে এক্সক্রিশন অফ অর্গানিজম ইন ফিসেস। আবার যাবে কোথায়? গলব্লাডারে। গলব্লাডারে গেলে সেখানে কি some bacilli are discharged from gallbladder into the intestine, which cause inflammation of pH spaces of intestine and lymphatic follicles, producing necrosis and ulcer in the intestine. গলব্লাডার থেকে আবার কি অ্যাম্পুলার ভেটার দিয়ে আবার ইন্টেস্টাইনে চলে আসবে। সেখানে তারা এফেক্ট করবে কাকে? পিয়ার্স, তোমার যে পিয়ার স্পেসেস অফ ইন্টেস্টাইন এন্ড লিম্ফাটিক ফলিকল, এবং সেখানে করবে নেক্রোসিস করবে, আলসার করবে। আলটিমেটলি সেটাকে বলা হয় টাইফয়েড আলসার, এবং টাইফয়েড আলসার হলে ব্লিডিং হতে পারে, পারফোরেশন হতে পারে। এখন আবার দেখো এই যে গলব্লাডারে তোমার আলসার করলো, ব্লিডিং করলো, আবার গলব্লাডার কিছু সাম একটা রিজাইড ইন গলব্লাডার, সেখানে থেকে যায়। থেকে যখন থেকে যাবে সেটাই তোমার খারাপ, সেটাই তোমার হলো পরবর্তীতে সমস্যা করে। সমস্যা কি করে? তারা সেখান থেকে আবার তোমার ওই যে ইন্টেস্টাইনে টাইম টু টাইম পাস হবে, ফ্রম টাইম টু টাইম পাস হবে, এবং ইনপিস্টল পাসেস সালমোনেলা ফর মোর দেন 1 ইয়ার, এটাকে বলা হয় ক্রনিক ক্যারিয়ার। এবং ক্যারিয়ার হারটা কত? 2 to 5% বিকাম ক্রনিক ক্যারিয়ার। তাহলে এই ব্যাপারটা বুঝলা তো? আচ্ছা, এখন আমরা জি স্যার। আবার আমরা পড়ি। স্যার একটু বড় করে দেন স্যার। বড় করে নাই? না স্যার, ছোট করে আছে স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। প্যাথোজেনেসিস, তাহলে এখানে আমি আর দেখাচ্ছি না, তোমার তো স্যার একটা স্যার কোশ্চেন স্যার, কোশ্চেনটা দেখলাম স্যার রাজশাহী ইউনিভার্সিটি 2017 সালে আসছে স্যার। স্যার এটা কি পুরোটাই লেখা লাগবে স্যার? কি কোশ্চেন ছিল? মানে এই কোশ্চেনটাই স্যার, প্যাথোজেনেসিস অফ টাইফয়েড ফিভার, মানে এই যতটুকু স্লাইড আপনি দেখাইছেন স্যার পুরোটাই কি দেওয়া লাগবে? তোমরা ওই যে দেখবা যে কতটুকু তোমার একটু তো তোমার আমি তো সবসময় বলি যে আমি যা কিছু বলতেছি সবকিছু তোমার যে লিখবা তা কিন্তু নয়। তোমার নিজে পড়ে দেখো যে কতটুকু তোমাকে লিখতে হবে, ঠিক আছে? কতটুকু লিখতে হবে সেটাই তোমার লিখবা। জি স্যার। এখন এখানে দেখো, আমি আগে তোমার হলো এখানে দেখো প্রথম ব্যাকটেরিয়া, তাহলে ভালো করে দেখো, শোনো। প্রথম একটা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, কার মধ্যে প্রবেশ করলো? কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, তারপর সেটা গেল কোথায়? খাইলে কোথায় যাবে? প্রথম যাবে স্টমাকে। স্টমাকে গেলে আমাদের ওখানে কি আছে? আমাদের ডিফেন্স মেকানিজম কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। সে কি করে বসে থাকবে? সে তখন অর্গানিজমকে মেরে ফেলবে। এবং অনেক তোমার আগেই প্যাথোজেনেসিস যখন আমি পড়াইছিলাম তখন কি হয়, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো কি মারে না অর্গানিজমকে? তো তেমনই এই যে সালমোনেলা যখনই প্রবেশ করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তাকে মেরে ফেলবে। মেরে ফেলে তো তোমার ডিজিজ হওয়ার কথা না, কিন্তু তারপরও এই ক্ষেত্রে হয় কি, তোমার সাফিসিয়েন্ট অর্গানিজম টু প্রডিউস ডিজিজ, পর্যাপ্ত পরিমাণ অর্গানিজম চলে যাবে কোথায়? ইন্টেস্টাইনে যাবে। এখন এরা কিন্তু ওই যে অ্যালকালাইন এনভায়রনমেন্টে এরা বেঁচে থাকে এবং মাল্টিপ্লাই করে। কারণ ইন্টেস্টাইনে যখনই চলে গেল, এই যে অর্গানিজম গুলো বেঁচে চলে গেল ওখানে, তারা মাল্টিপ্লাই করবে, বংশবৃদ্ধি করবে, তাই তো? তারপরে ওখানে মাল্টিপ্লাই করলো, করার পরে এরা কি করবে? তখন তোমার এই যে ইন্টেস্টাইনাল যে ভিলাই আছে, ভিলাই যে এপিথেলিয়াল সেল আছে, রিসেপ্টর ওর সঙ্গে বাইন্ড করলো, করে রিসেপ্টর মেডিয়েটেড অ্যান্ডোসাইটোসিসের মাধ্যমে ওর ভিতরে প্রবেশ করলো, তাই তো? তারপরে ওরা চলে যাবে কোথায়? সাবমিউকোসা, তারপরে ল্যামিনার প্রক্রিয়া যাবে। এখন এই যে তোমার এই যে এপিথেলিয়াল সেল, তারপরে তোমার সাবমিউকোসা, তারপরে ল্যামিনার প্রক্রিয়া, এই যেখানে এতগুলো পথ গেল, এই সময় তো যে সেলগুলোকে অ্যাটাক করতেছে, সেই সেলগুলো কিছু তো মারা যাবে, তাই তো? মারা যাবে না? ডিস্ট্রাকশন হবে না? কিন্তু এক্ষেত্রে হয় কি, টিস্যু ডিস্ট্রাকশনটা খুব বেশি হয় না।
যা ফলে লোকালি কোনো সাইন সিমটম হয় না। ঠিক আছে, ডিউ টু মিনিমাল লেশন, ওই জন্য তোমার সাইন সিমটম এখানে হবে না। আচ্ছা, এখন এই যে ল্যামিনার প্রক্রিয়াতে চলে গেল, ল্যামিনার প্রক্রিয়াতে থেকে এখান থেকে তোমার কি ওই রিজনাল যে ডেনি লিম্ব নট, ওখানে কি আছে মেজেন্টেরিক লিম্ব নট, তাই না? ওখানে আছে না ল্যামিনার প্রক্রিয়াতে? আছে কিনা? তোমার অ্যানাটমি পড়ে আসছো, আছে? তখন মেজেন্টেরিক লিম্ব নট তোমার হলো ওখান থেকে ওখানে চলে গেল। মেজেন্টেরিক লিম্ব নট চলে গেল কোথায়? থোরাসিক ডাক্টে, তাই তো? থোরাসিক ডাক্ট থেকে গেল কোথায়? সিস্টেমিক সার্কুলেশনে। এবং এই সিস্টেম সার্কুলেশন চলে গেল, এই সময় তারা থাকে মাত্র 1 থেকে 3 দিন। এটা হলো ট্রানজিয়েন্ট ব্যাকটেরিয়া, এবং যেহেতু প্রথম ফার্স্ট টাইম গেল ব্যাকটেরিয়াতে ব্লাডে, এই জন্য বলা হচ্ছে প্রাইমারি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা বুঝলো তো? হ্যালো জি স্যার। অরবিন্দ? জি আচ্ছা, তাহলে এইটা হলো ব্যাকটেরিয়া, প্রাইমারি ব্যাকটেরিয়া হলো। এখন এরপরে ঘটনা হলো কি, তখন আমাদের এই রোল প্লে করার জন্য আসবে আমাদের ডিফেন্স মেকানিজম কি আসবে তখন, এই যে আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যেমন লিভার, স্প্লিন, বোন মেরু, লিম্ফ নোড, এরা করবে কি, এই যে ছাঁকনি হিসেবে কাজ করবে। আমাদের ব্লাডে যতগুলো অর্গানিজম আছে তারা করবে কি, তাদেরকে টেক আপ করবে। ওদের ফেগোসাইটিক সেল আছে না, এই ফেগোসাইটিক সেলগুলো তাদেরকে টেক আপ করবে, তাই তো? যখন এদের ভিতর দিয়ে টেক আপ কিভাবে করবে, ব্লাড তোমার ডিফারেন্ট অর্গানে ছড়া যাবে, তাই তো? যখন ওই তোমার লিভার, স্প্লিন এইগুলো পাস হবে, ওইখানে তোমার ট্র্যাপিং করবে, ধরে ফেলবে, যা ফলে কি গোটা ব্লাড থেকে তোমার অর্গানিজম চলে গেল, ভ্যানিশ হয়ে গেল, হলো না? যা ফলে এইভাবে তোমার ব্লাড কিন্তু তোমার ব্যাকটেরিয়া তোমার থাকলো না ওইখানে। তাহলে তোমার রেগুলার সিস্টেম এখানে তোমার হলো টেক আপ করলো। আচ্ছা, এখন আচ্ছা, এখন ওখানে ইয়ে করলো, তারপরে সেখানে তারা মাল্টিপ্লাই করলো, তাই তো? মাল্টিপ্লাই করার পরে তারপরে কি করবে তারা, এই যে এই সময় যে ওই যে রেটিকুলার সিস্টেমে যে সমস্ত সেল টেক আপ করলো, সেখানে তারা তোমার মাল্টিপ্লাই করবে, তাই তো? যা ফলে কি সেই সেলরা কি হবে, ডিস্ট্রাকশন হবে। হ্যাঁ, ডিস্ট্রাকশন যখনই হবে সেখান থেকে আবার তারা ব্লাডে চলে যাবে। হ্যাঁ, ব্লাডে চলে গেলে তখন বলবো এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়া। দ্বিতীয়বার যেতে গেল তখন এটা কি বলবো, সেকেন্ডারি ব্যাকটেরিয়া। আবার এই সময় কিছু ব্যাকটেরিয়া মারা যাচ্ছে। ব্যাকটেরিয়া মারা গেলে তোমার কোন তোমার টক্সিনটা রিলিজ হয়, এক্সোটক্সিন না অ্যান্ডোটক্সিন? Endotoxin, sir. এন্ডোটক্সিন। কি জানো, these are the part of তোমার হলো ইন্টিগ্রেটেড পার্ট অফ দ্য ব্যাকটেরিয়া, তাই তো? তাই না, লাইপোপলিসাইড। তাহলে তোমার অ্যানোটক্সিন তৈরি হলো। এই অ্যানোটক্সিন তোমার যখন ব্লাডে গেল তখন কি হলো, সাইন সিমটম তখন দেখা দেবে। আচ্ছা, এখন এই তোমার হলো চলে গেল, তাহলে সাইন সিমটম তখন তোমার ফিভার, টাইফয়েড ফিভার শুরু হয়ে গেল। এখন হবে কি, আবার এই যে ব্লাড স্ট্রিমে যখন চলে গেল তখন থেকে সেখান থেকে আবার ডিফারেন্ট অর্গানে হয়ে যাবে। ডিফারেন্ট অর্গানে বলতে এখানে মেইনলি যাবে তোমার প্রথমে কিডনিতে যাবে। কিডনিতে চলে গেলে কি হবে, তাহলে তখন অর্গানের মধ্যে কি ইউরিন দ্বারা পাস হবে। আবার যাবে কোথায়, তোমার ইন্টেস্টাইনে যাবে। ইন্টেস্টাইনে যখন যাবে তখন সেখানে কি হবে, তখন স্টুল দ্বারা পাস হবে, তাই তো? আবার কিছু অর্গানে যাবে কোথায়, গল ব্লাডারে যাবে। গল ব্লাডারে যখন চলে গেল, গল ব্লাডার থেকে তোমার গল ব্লাডার কি তোমার যে সিস্টিক ডাক, কমন ডাক, এই দিকটা তোমার কি প্যানক্রিয়াটিক ডাক্ট হয়, অ্যাম্পুলার ভ্যাটার হবে, কি ভ্যাটার হয় তোমার কি কোথায় যাবে, ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম যাবে না ওখানে? জি স্যার। কি যায় না? জি স্যার। তোমার ডায়াবেটিস পড়ে আসছো, ওখানে চলে গেল, গিয়ে ওখানে তোমার এই পিয়ার স্পেসেস অফ লিম্ফ নোড এবং লিম্ফ্যাটিক ফলিকল, এইখানে তারা তখন তোমার ওখানে অ্যাটাক করলো এবং ওখানে কিছু আলসার করবে। এবং আনট্রিটেড কেসে এখানে কিন্তু অনেক সময় ট্যাবলেট তোমার পারফরেশন হতে পারে। আচ্ছা,
এখন এটা থিওরিটিক্যাল কেস, পারমানেন্ট সহজে হয় না, তবে হইতে পারে থিওরিটিক্যাল। আচ্ছা, তারপরে তোমার হলো এখন এই যে গলবারে থেকে টাইম টু টাইম পাস হচ্ছে, আবার কিছু অর্গানিজম গলবারে থেকেই যায়, তারা থেকে গেলেই তখন তখন তোমার ক্যারিয়ার হিসেবে তখন কাজ করে। এবং যদি 1 বছরের বেশি পর্যন্ত যদি অর্গানিজম চালিয়ে যাইতে থাকে তোমার এই গলবার থেকে, তাহলে তখন আমরা তাকে বলি ক্রনিক ক্যারিয়ার। তাহলে প্যাথোজেনেসিস এই বুঝলা তো? তাহলে এইটুকু কি কঠিন হলো নাকি? স্যার সহজ হয়েছে স্যার, লেখাটাই একটু তাহলে ঝামেলা হয়ে এইটুকু যাবে স্যার, পড়েও পরীক্ষায় এইটুকু, অনেক বেশি লেখা হ্যাঁ হয়ে যাবে তাহলে তো স্যার। এইটুকুই, তাহলে তোমার যে না তোমরা ওইভাবে তাহলে লেখো তাহলে, জি স্যার। ওইভাবে তোমাদের ভাষায় তাহলে ওইভাবে লেখো, কম ভাবে লেখো তাহলে। জি স্যার। আমি যেভাবে লিখতেছি তা না, তবে মূল জিনিসটা যেন থাকে অবশ্যই। মূল জিনিসটাই যেন অবশ্যই থাকে। তাহলে এই হলো তোমার প্যাথোজেনেসিস। এখন এখানে দেখো, তো এটা আর একটা নাম হলো ইন্টারিফায়ার। ইন্টারিফায়ার কেন বলতেছি, আমরা ভাইবাদে ধরি এটা। ইন্টারিফায়ার কেন বলা হয়? এরা তো ইন্টেস্টাইনের কাজ করতেছে, তাহলে ইন্টেস্টাইন, তাহলে আমরা ওই কি বলে যে ফিভার হচ্ছে, তাহলে ইন্টারিফায়ার নাম কেন হলো? এখন প্যাথোলজি পড়লাম, তাহলে ওইটা ওখান থেকে তোমার অ্যান্সার দাও, ইন্টারিফায়ার কেন বলা হচ্ছে? কেন তোমার ব্যাকটেরিয়া যে গেল কোথায়? খাবারের পরে কি ফুড এন্ড ওয়াটারের মাধ্যমে যে গেল কোথায়? ইন্টেস্টাইনে, তাই তো? ইন্টারেস্টটা গেল স্যার। মাল্টিপ্লাই করলো, ওখানে মিনিমাইজেশন করতেছে, ওখানে মাল্টিপ্লাই করলো, তাই তো? ওখানে মেইন কাজ করলো, ওখানে করলো। আবার যখন এটা যেহেতু ইন্টেস্টাইনে কাজ করতেছে, তাহলে ওখানে ইন্টারিক হয়ে গেল, তাই তো? জি আবার স্যার। ওই যে যখন তোমার যে ব্যাকটেরিয়া লাইসিস হয়ে যাচ্ছে, তখন কি তোমার অ্যানোডক্সিন তৈরি হচ্ছে, অ্যানোডক্সিন যখন সিস্টেমিক সার্কুলেশন চলে গেল, তখন কি হচ্ছে? তখন ফিভার হচ্ছে। এই কারণে তোমার হলো ইন্টেরিক ফিভার। ঠিক আছে, খেয়াল থাকবে তো? জি স্যার, টাইফয়েড ফিভারটা ইন্টারিক ফিভার, ইন্টেস্টাইনে যায় জন্য আর ফিভার আসার জন্য স্যার। আচ্ছা, এখন হলো ক্লিনিক্যাল ফিচার কি, এখানে সপ্তাহ অনুযায়ী, টাইম অনুযায়ী ভাগ হয়। এটা তোমার ডেভিডসন থেকে না হয়, এটা কিন্তু এরকম পড়বা। ফার্স্ট উইকে হয় তোমার ফিভার হতে পারে, আর ফিভার হলেই তোমার হলো হেডেক হবে, মায়ালজিয়া হবে। এটা তো কমন জিনিস, তাই না? ফিভার হলে হেডেক হয় না, মায়ালজিয়া হয় না, তাই তো? ফিভার, হেডেক, মায়ালজিয়া, উইকনেস এগুলো হবেই নাকি? জি স্যার। জি স্যার। তারপর আরেকটা হবে তোমার এখানে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। সাধারণত ফিভার যখন হয় তখন তোমার টাকিকার্ডিয়া হয়, অন্যান্য ফিভার এখানে টাকিকার্ডিয়া হয় কিন্তু। ট্রাকিকার্ডিয়া হবে স্যার, এখানে ব্রেডিকার্ডিয়া। যেটুকু তোমার ওই যে ইয়ে হওয়ার কথা, মানে তোমাদের বাড়ার কথা, সেটা কিন্তু হবে না, এখানে হবে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। এটা কিন্তু মোস্ট অফ ফিচার কিন্তু তোমার টাইফয়েড ফিভারের, বুঝছো? এটা অবশ্যই খেয়াল রাখবা ফিভারের সঙ্গে, এটা খেয়াল রাখবা। আর কিছু ক্ষেত্রে হয় কনস্টিপেশন, আর হলো ওই চিলড্রেনের ক্ষেত্রে হয় ডায়রিয়া এবং ভমিটিং হয়, চিলড্রেনের ক্ষেত্রে, ঠিক আছে? আর অ্যাডাল্টের ক্ষেত্রে হয় কনস্টিপেশন হয়। আর ফিভারটা কিন্তু তোমার হলো কন্টিনিউয়াস ফিভার হয় এবং হাই ফিভার হয়। এটা তোমার ডেভিডসনে জানবো, তখন তোমাদের এটা আরো ভালো করে পড়বা। আমি অতটুকু পড়াই নাই। হ্যালো, তারপরে ফার্স্ট উইক হলো, তারপরে ইন অফ ফার্স্ট উইক হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড হবে কি রোজি স্পটস ইন ট্রাঙ্ক, ট্রাঙ্কে স্পট দেখা দেবে রোজি ইন কালার। আচ্ছা সেটা সবাই হয় না, যারা যারা ফর্সা তাদের তাদের মেইনলি এটা ইয়ে করা হয়, এটা হয়, ঠিক আছে? রোজি স্পটস ইন ট্রাঙ্ক, স্প্লেনোমেগালি হতে পারে, কাফ হতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হতে পারে এবং ডায়রিয়া হতে পারে, এগুলো হয়। সেকেন্ড উইকে তাহলে ডায়রিয়া হতে পারে। আর ইন অফ সেকেন্ড উইক বা থার্ড উইক হয় ডেলিরাম হবে, কমপ্লিকেশন হবে, দেন কমা এন্ড ডেথ ইফ আনট্রিটেড। ট্রিটমেন্ট যদি না করা হয় তাহলে সেটা তোমার এইগুলো হতে পারে, ডেলিরাম, কমপ্লিকেশনস, দেন কমা এন্ড ডেথ, এগুলো হতে পারে। ঠিক আছে, এগুলো তাহলে সিমটম গুলো দেখে নিও। এই যে এখানে ফিগারটা দেখানো হলো রোজি স্পটস, এগুলো এইরকম হইতে পারে। ফর্সা তাদের ভালো দেখা যাবে, আর যারা কালো তাদেরকে অতটা ভালো বোঝা যাবে না, ঠিক আছে?
তারপরে কমপ্লিকেশন কি দেখা যাবে, আমরা যে কমপ্লিকেশন অলরেডি বললাম, কমপ্লিকেশন হতে পারে বায়োলে, হতে পারে কি ইন্টেস্টাইনে, হতে পারে পারফোরেশন এবং হেমোরেজ। তারপরে এই ব্লাডে যখন চলে গেল, সেপ্টিসেমিয়া হলো, সেখান থেকে ডিফারেন্ট অর্গানে চলে যাবে, তখন হতে পারে বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন, মেনিনজাইটিস, কলিসিস্টাইটিস হতে পারে। আর টক্সিনের জন্য হতে পারে মায়োকার্ডিটিস, নেফ্রাইটিস হতে পারে। আর ক্রনিক ক্যারেজ হতে পারে, পারসিস্টেন্ট গলব্লাডার ক্যারেজ হতে পারে। এই কমপ্লিকেশনটা এটাও আমরা ভাইবারে ধরি, ঠিক আছে। এখন এই অনেক সময় হয় কি, অনেকে এগুলো মানতে চায় না, এগুলো কিন্তু বইতে যদিও আছে, কিন্তু অনেকে আমার মানতে চায় না। যেমন আমার যে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমি তো বাসা বেঁচে গেছি ওই সময়। হ্যাঁ, ঠিক আছে। আমাকে ধরলো যে প্রথম তো ইন্টারভিউ খাওয়ার তো আগে প্রথম তো এগুলো ধরলোই, যার কাছে ধরলো, যখন কমপ্লিকেশন ধরলো যে কমপ্লিকেশন কি হয় বলো, আমি বললাম যে পারফরেশন হয়, বুঝছো। তখন আমার টিচার তো আমার বড় পারফরেশন কোথায় পাইছো? হ্যাঁ, আমি তখন চুপ করে আছি। এখন মনে করো তোমাদের এই উদ্দেশ্যে বলার উদ্দেশ্য যে এটা তো ঠিকই, আমি তো ঠিকই বলছি, ঠিক আছে, কিন্তু স্যার কিন্তু মানলো না। কিন্তু তারপরে তুমি কি তার সঙ্গে বার্গেনিং করবা? না স্যার, পরীক্ষা হলে বার্গেনিং করার সুযোগ নাই স্যার। পরীক্ষা হলেও বার্গেনিং করবো না, অন্য সময় কখনোই টিচারদের সঙ্গে বার্গেনিং করতে না। না স্যার। কিন্তু পরীক্ষার সময় নাও, যে কোনো সময়। টিচারের সম্মান, বাবা মার পরে টিচারের সম্মান। জি স্যার। তো এখন আমি কিন্তু চুপ করে আছি, আমি কিন্তু জানি যে আমি কনফার্ম ঠিকই বলতেছি, কিন্তু আমি কিন্তু আবার চুপ করে আছি, ঠিক আছে। ওনাকে সম্মানটা আমি দিলাম, এইটুকুই। যে উনি যদি আমি এখানে বার্গেনিং করি তাহলে আমাকে ফেল করে দেবে, কিন্তু আমি চুপ করে আছি। তো এই জন্য সবসময়, অনেক সময় টিচাররা দ্বিমত পোষণ করবে, তাই বলে তুমি বার্গেনিং করবে না। তাহলে বায়োল হলো পারভার্সন আর হেমোরেজ হলো হতে পারে, কিন্তু আনট্রিটেড, এই যে বিশেষ করে থার্ড উইক ফোর্থ উইক ওই সময় তোমার হতে পারে। তবে এগুলো থিওরিটিক্যাল, এগুলো ইউজুয়ালি হয় না এগুলো, এখন তো ট্রিটমেন্ট করে, তাই না। আর সেপ্টিসিমিয়া যদি হয় তাহলে বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, কলিসিস্টাইটিস হতে পারে। আর টক্সিনের জন্য হতে পারে মায়োকার্ডিটিস এবং নেফ্রাইটিস। আর ক্রনিক ক্যারিজ, এটা তো মেইন, এটা তো হবেই। ক্রনিক ক্যারিজ এটা তো যদি আগে বলতে পারো আরোই ভালো, যে পার্সিস্টেন্ট গলব্লাডার ক্যারিজ হয়, ক্যারিয়ার হয়, তাই তো, এটা তোমরা জানছোই। তাহলে কমপ্লিকেশনটা এটা পড়বা, ভাইভাতে আমার ধরা হয়, রিটেনে আসতে পারে, রিটেনও আসে। আচ্ছা, এখন ল্যাব ডায়াগনোসিস আমরা কিভাবে করবো? ল্যাব ডায়াগনোসিস হলো যে ইনটেক খাবার দিয়ে এটা আমরা করবো। দেখো, প্রথম বললাম হলো ওই আগের মতোই স্পেশাল কালেকশন করব। এখানে কিন্তু গ্রাম স্টেরিং আমি নিয়ে আসিনি, পরে দেখলাম যে ব্লাড কালচার করলাম, আইসোলেশন ব্যাকটেরিয়া ফ্রম পেশেন্ট। কি করবো? কালচার করলাম। কি কালচার করবো? ব্লাড কালচার করবো, স্টুল কালচার করবো, ইউরিন কালচার করবো। আর করলাম কি, সেরোলজিক্যাল টেস্ট করবো। কি নাম লেখা আছে ওখানে? ওয়াইডাল টেস্ট। উইডাল টেস্ট। আর কে আর কে আর কে আর কে বলো, সবার কি একই? কি সবার উত্তর একই? জি স্যার, ওয়াইডাল টেস্ট স্যার। জি না স্যার, এটা হলো ভিডাল টেস্ট, ঠিক আছে। এটা অনেকেই জানে না, এটা খেলে ভুল করে, এটা উইডাল বলা যাবে না। অনেক ডাক্তার সাহেবও আছে তারা এটা ভুল বলে, উইডাল টেস্ট না, এটা উচ্চারণটা স্পেলিং হলো ভিডাল টেস্ট, ঠিক আছে। ভিডাল টেস্ট, উইডাল হওয়ার কথা, তাই না? উইডাল না হয় এখানে হবে ভিডাল টেস্ট, ঠিক আছে। খেয়াল থাকবে তো স্যার। এক বছর যাবত এই ভিডাল টেস্ট উচ্চারণ করে আসতেছি স্যার। আচ্ছা, এখন থেকে যখন তোমার ডাক্তার হবে এবং এখন পড়তেছো, তার জন্য উচ্চারণ তোমার জন্য উইডাল না করো, ভিডাল টেস্ট বলবা, ঠিক আছে। কিছু কিছু ইংরেজি উচ্চারণ গুলো ইয়ে হয়, সেভেড হয়, তাই না? আচ্ছা, এখন দেখো স্পেশাল কালেকশনটা এখানে আমি বলি নাই, এখানে দেখো স্পেশাল কালেকশনটা আমি করব টাইম অনুযায়ী। ফার্স্ট উইকে কি করব, সেকেন্ড উইকে কি করব, থার্ড উইকে কি করব, আর ফোর্থ উইকে কি করব, এটা কিন্তু জানতে হবে। ফার্স্ট উইকে করব হলো ব্লাড কালচার এবং রুটিন ব্লাড এক্সামিনেশন, ঠিক আছে, ব্লাড কালচার এবং রুটিন ব্লাড এক্সামিনেশন। সেকেন্ড উইকে কি করব, ব্লাড কালচার করব এবং ভিডাল টেস্ট করব। থার্ড উইকে কি করব,
ব্লাড কালচার করব, ভিটাল টেস্ট করব, স্টুল কালচার এবং ইউরিন কালচার। এখানে হলো স্টুল কালচার এবং ইউরিন কালচার যোগ করলাম। ফোর্থ উইকে একই, থার্ড উইকের মতোই। থার্ড উইক এবং ফোর্থ উইক একই, ব্লাড কালচার, ভিটাল টেস্ট, স্টুল কালচার এবং ইউরিন কালচার। তাহলে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে আমি কি স্টুল কালচার, ইউরিন কালচার করলে কিন্তু কি পজিটিভ পাবো আমি? পাবো না স্যার, তোমার ইনকিউবেশন পিরিয়ডটা স্যার। প্যাথোজেন না, ইনফেকশন পিরিয়ডটা প্যাথোজেন অলরেডি তোমার পড়ছো। ইউরিনে কখন যাচ্ছে, স্টুলে কখন যাচ্ছে? শেষ মধ্যে সেকেন্ডারি ব্যাকটেরিয়া যখন হচ্ছে, তারপর যখন গলব্লাডারে গেল, সেকেন্ডারি ব্যাকটেরিয়া যখন হচ্ছে, তখন তোমার ডিফারেন্ট অর্গানে ছড়িয়ে পড়লো। তারপরে তো তোমার এই যে তোমার জিআই ট্র্যাক্টে গেলে তোমার স্টুল এর মাধ্যমে আসতেছে, কিডনি দিয়ে গেলে ইউরিনের মাধ্যমে আসতেছে, তাই না? এই জন্য কিন্তু ফার্স্ট উইক সেকেন্ড উইকে আসবে না কিন্তু, বুঝছো? আর ভিটাল টেস্টটা কখনোই ফার্স্ট উইকে পজিটিভ আসবে না, ভিটাল টেস্টটাও সেকেন্ড উইকে শুরু হবে। ফার্স্ট উইকে কখন দেবে? ফার্স্ট উইকে শুধুই করা হবে ব্লাড কালচার এবং রুটিন ব্লাড এক্সামিনেশন। স্যার এই টেস্ট গুলা স্যার আমরা মানে তাকে কখন স্যার উপদেশ দিব যে আপনার জ্বর কতদিন যাবত, এটা জিজ্ঞাসা করার পর হিস্ট্রি নিতে হবে তো, হিস্ট্রি নিয়ে সেইভাবে তোমার রোগী হিস্ট্রি নিয়ে তারপরে তোমার পরীক্ষা কোনটা কি করো তখন সেটা দিয়ে দিবা। জি স্যার। রুটিন ব্লাড এক্সামিনেশন পাইলে এটা ফাইন্ডিংসটা লিখে রাখো। লিউকোপেনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস, এখানে সাধারণত লিম্ফোসাইট কাউন্ট একটু বেড়ে যায়। রিলেটিভ লিম্ফোসাইটোসিস, এমনি তো নিউট্রোফিল বেশি, তাই তো? আর তাই না? নিউট্রোফিল কত? 42 কত 70, তাই না? 70%, বা অনেক জায়গায় 74 বলা হয়, অ্যাকচুয়ালি 70। আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের দেওয়া আছে। আর লিম্ফোসাইট কত? 22 40, এখানে ক্ষেত্রে একটু বেড়ে যায়, মানে নিউট্রোফিল একটু কমে দিকে যাবে আর হলো লিম্ফোসাইট একটু বেড়ে যাবে। তোমার অলরেডি তোমার ইয়েতে পড়ে গেছে, তোমার হেমাটোলজি পড়াইছে যে রিলেটিভ লিম্ফোসাইট কাকে বলা হয়। তাহলে এখানে হলো লিউকোপেনিয়া এবং রিলেটিভ লিম্ফোসাইটোসিস, এটা খেয়াল রাখো, এটা লিখে নাও। এটা আর সব ক্ষেত্রে যদি হয় তা কিন্তু না, এটা কিন্তু সব ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে হয় কিন্তু, ঠিক আছে? এটা আমরা ধরবো কিন্তু রুটিন ব্লাড এক্সামিনেশন করলে কি পাবে তুমি, যে হইতে পারে কি যে লিউকোপেনিয়া উইথ রিলেটিভ লিম্ফোসাইটোসিস, এইটা। এখন আমরা ব্লাড কালচার করব। ব্লাড কালচার কি করব, এই এত কিছু জানতে হবে না। ব্লাড কালচার একটা ক্লাসই তোমাদের আছে, যখন আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি পড়াবো তখন তোমাদের এগুলো পড়ানো হবে। সাধারণত আমরা 3 মেথডে করি, শুধু জানে রাখো। একটা হলো কনভেনশনাল মেথড, লাইসিস সেন্ট্রিফিউশন মেথড এবং অটোমেটেড ব্লাড কালচার সিস্টেম। 3 মেথডে করা হয়। এগুলো আজকে আমি অত ডিটেলস করা বলছি না। তো কনভেনশনাল মেথড যেটা, সেটাকে কি করা হয়, প্রথম লিকুইড মিডিয়াতে তোমার কালচার করা হয়, তারপর তোমার সলিড মিডিয়াতে। লিকুইড মিডিয়াতে তোমার 24 ঘন্টা রাখে, যদি গ্রোথ হয় তারপরের দিন আমরা সলিড মিডিয়াতে আমরা কালচার করি, ঠিক আছে? এবং সলিড মিডিয়া থেকে কালচার তোমার নিয়ে অর্গানিজম পরীক্ষা করি। এখানে কি করবো দেখো, লিকুইড মিডিয়া কি কি আছে অলরেডি তোমরা জানছো, যে ট্রিপটিক ব্রথ, বেইনাটিভ ইনফিউশন ব্রথ, গ্লুকোজ ব্রথ, বাইল ব্রথ। মেইনলি আমরা ট্রিপটিক ব্রথ এবং বেইনাটিভ ইনফিউশন ব্রথ, এই দুটো আমরা নেই। তাহলে লিকুইড মিডিয়াতে আমরা কালচার প্রথম করলাম। কি জন্য করি আমরা, ওই যে তোমার যে ব্লাডে অর্গানিজম খুবই কম পরিমাণ থাকে, ঠিক আছে? তখন যদি প্রথমে যদি সলিড মিডিয়াতে আমি কালচার করি, তাহলে হবে কি, ওই অর্গানিজম কম থাকার জন্য সেখানে অর্গানিজম গ্রো নাও করতে পারে। তো এই জন্য লিকুইড মিডিয়াতে যদি তোমার গ্রো করে নেওয়া যায়, তাহলে অর্গানিজম তখন মাল্টিপ্লাই করবে, তখন পরিমাণটা বেড়ে যাবে। এই জন্য তোমার লিকুইড মিডিয়াতে প্রথম দেওয়া হয়। দেওয়ার পরে তারপরে এটা ইনক্লুডিং 37°C করার পরে এই যে এটা হলো লিকুইড মিডিয়া। এটা হলো লিকুইড মিডিয়া, ঠিক আছে? এই যে একটা, এটা বেইনাটিভ ইনফিউশন ব্রথ, লিকুইড মিডিয়া। এই যে এখানে দেখো টার্বিড আছে, তার মানে এখানে গ্রো করছে, আর এখানে কিন্তু গ্রো করে নাই। আচ্ছা, তারপরে আরো ট্রিপটিকের সহবত আছে, এগুলো তো আমরা কালচার করবো। তারপর পরের দিন আমরা করবো কি, সাব কালচার করবো। সাব কালচার করবো কোথায়, আমরা ম্যাককোটিস আগারমিডিয়া, আরেকটা হলো সালমোনেলা শিগেলা আগারমিডিয়া। হ্যাঁ,
দেখে দেখো এখানে কিন্তু আমি ওই একসঙ্গে দুটো নেশা, একটা ল্যাকটোজ ফার্মেন্টার আর একটা হলো নন ল্যাকটোজ ফার্মেন্টার। এখানে আরো ভালো দেখো, দেখো এখানে এই যে রাইট সাইডে দেখো পেল কলোনি হবে, তাই তো? পেল কলোনি ডিউ টু নন ল্যাকটোজ ফার্মেন্টার। আর সালমা শিগেলা অ্যাগারমিডিয়া এখানে কি হবে, শুধু সালমাল্লা এবং শিগেলা এখানে গ্রো করবে, এবং এখানে কলোনি ক্যারেক্টার কি আসবে, পেল কলোনি উইথ ব্লাড সেন্টার ডিউ টু হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন। এই তোমার হলো জানে রাখো। তারপরে স্টুল এবং ইউরিন কালচার ওই একই জায়গায় করবো, ম্যাককন কিস অ্যাগারমিডিয়া করবো, সালমা শিগেলা অ্যাগারমিডিয়া, এগুলো করে ওই কলোনি ওই একই রকম আসবে। তারপরে করার পরে কি করবো, সেই কলোনি কনফার্ম করার জন্য আমরা কি করবো, তখন বায়োকেমিক্যাল টেস্ট করবো। প্রথম করবো এখানে গ্রাম স্টেন করবো, করলে কি হবো, গ্রাম নেগেটিভ অ্যাসলাই। তারপরে মর্টালিটি টেস্ট করলে এটা কি মর্টাইল, তাই তো? আর বায়োকেমিক্যাল টেস্ট কি করা হয় সেটা তো অলরেডি আমি বলেছি, তাই না? কি বললাম, একটা হলো তোমার যদি ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ, অক্সিজেন কি নেগেটিভ, তাই তো? তারপরে সুগার ফার্মেন্টেশন কি বললাম, all salmonella produce gas from glucose fermentation except salmonella typhi, তাই তো? আর all salmonella produce hydrogen sulfide except salmonella typhi C, ঠিক আছে? তবে ইন্ডল তৈরি করে না এবং ইউডিএস করে না। এই কটা খেয়াল রাখবে না, এই কটা খেয়াল রাখো। তাহলে এখানে আমি কিন্তু লিখে নাই, কিন্তু বায়োকেমিক্যাল টেস্ট লিখে নাই। আর সেরোটাইপিং করা হয়, এই সালমোনেলার ক্ষেত্রে বহু সেরোটাইপ আছে, কিন্তু আমি কিন্তু ক্লাসিফিকেশন এটা তোমাদের জন্য নিয়ে আসিনি, তোমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, এগুলো আমরা ওই যে রিয়েজেন্ট পাওয়া যায়, কিছু অ্যান্টিসেরা পাওয়া যায়, ওর সঙ্গে আমরা ইয়ে করে আমরা এটা করি। এটা বলতে চাচ্ছি না এটা। এখন এই সেরোলজি টেস্ট কি করব, ওই তোমার ভিরাল টেস্ট। এখন তাহলে এখন পর্যন্ত আলোচনা কি হলো, যে ডায়াগনোস কি হবো, প্রথম হলো স্যাম্পল কালেকশন করলাম, তাই তো? স্যাম্পল কালেকশন করলাম, তারপর তোমার হলো কালচার করলাম, তারপরে কি সেরোলজি টেস্ট, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তোমার যে স্যাম্পল কালেকশন করলাম টাইম অনুযায়ী, ফার্স্টে কি করলাম হলো ব্লাড করলাম ফর কালচার, তারপর হলো রুটিন ব্লাড এক্সামিনেশন স্যার। ওখানে কি পাইলাম সেটা বললাম। তারপরে সেখানে তখন ব্লাড কালচারের সঙ্গে একটা ভিরাল টেস্ট আসবে, ভিরাল টেস্ট। আর থার্ড এবং ফোর্থ উইকে ওই ব্লাড কালচার এবং ভিরাল টেস্টের সঙ্গে তোমার যোগ হলো ইউরিন কালচার এবং স্টুল কালচার। আচ্ছা, তারপরে তোমার হলো ব্লাড কালচার, তখন তোমার কিভাবে করব, এটা তোমার হলো প্রথম তোমার হলো তিনটা মেথড আছে, কনভেনশনাল মেথড, তারপর হলো লাইসিস মেথড, আর একটা হলো অটোমেটেড মেথড, তাই তো? এখন এই অটোমেটেড মেথডে কি করা হয়, প্রথম হলো লিকুইড মেরাতে গ্রো করে না হয়, যেমন হলো টিপটিকা সবদ, বেইনাট ইনফেকশন পথ, এই দুটো জানো। তারপরে সেখানে গ্রো করার পরে তারপরে আমরা পরদিন আবার ইনভলভ করবো কি সলিড মিডিয়া, কোথায়, ম্যাককন্ডেন্সার মিডিয়া এবং সিলেক্টিভ মিডিয়া কি সালমোনেলা শিগেলা অ্যাগারমিডিয়া। এখানে কালচার কি ফাইনালি কি হবে, ম্যাককন্ডেন্সার মিডিয়াতে কি হবে, পেল কলোনি ডিউ টু ল্যাকটোজ নন ফার্মেন্টার। আর সালমোনেলা শিগেলা অ্যাগারমিডিয়াতে ফাইনালি কি আসবে, পেল কলোনি উইথ ব্লাড সেন্টার ডিউ টু হাইড্রোজেন সালফাইড প্রোডাকশন। আচ্ছা, তারপরে এটাকে আমরা ফাইনালি ডায়াগনোস কিভাবে করবো, কনফার্ম কিভাবে করবো, বায়োকেমিক্যাল টেস্ট এবং স্টেনিং। প্রথম কি করব, স্টেনিং করব, গ্রাম স্টেন করলে গ্রাম নেগেটিভ ব্লাড, তাই তো? তারপরে আমি বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে করবো কি, একটা হলো যে ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। সুগার ফার্মেন্টেশন করবো কি, ল্যাকটিক, তারা গ্লুকোজকে করবে ফার্মেন্ট করে গ্যাসের তৈরি করবে, এক্সেপ্ট কি সালমোনেলা টাইফি। আর কি করবে, হাইড্রোজেন সালফাইড তৈরি করবে, এক্সেপ্ট সালমোনেলা টাইফি সি। তারপরে ইন্ডল তৈরি করবে না, ইউএস করবে না, এই কয়েকটা। তারপরে স্লাইড অ্যাগ্লোমেরেশন টেস্ট করব উইথ পলিভ্যালেন্ট অ্যান্টিসেরা করে আমরা সেরোটাইপিং করব, এটা না বললেও হবে। তারপরে এখন আসো সেরোলজি টেস্ট করব। সেরোলজি টেস্ট একটাই করি, আর টেস্ট আছে মেইনলি করি ভিটাল টেস্ট করি, এলাইজাও করা হয়। এখন এলাইজা করা হয়। এখন এই ভিটাল টেস্টটা এইটা এখন তোমাদের ভালো করে এখন জানো। এই তোমাদের এখন 30 জন কমে গেল কেন, তোমাদের কি প্রয়োজন নাই নাকি? স্যার প্রয়োজন আছে স্যার।
এই যে নাই দেখেই তো এই যে কিছু জন আসে গেছে। স্যার ওরা এখন আসলে স্যার বুঝা উঠতে পারতেছে না যে ক্লাসের কি প্রয়োজন স্যার। দেখ, আমাদের ক্লাস তো আবার নেবো, পরে ঠেলা পাবা তোমার, পরে বুঝবা ক্লাস কাকে বলে। আর এগুলো কখনো রিপিট হবে না, এবং তোমাদের পরীক্ষাও মনে করে চলে আসবে। এখন দেখো প্রিন্সিপালটা কি। এই প্রথম আমরা ভিজুয়াল টেস্টার ইয়েটা দেখবো, ভিজুয়াল টেস্ট কি, মূল নীতিটা কি, এটা আমরা জানবো। যে এরিজেন, তোমার তো সেরোলজিক্যাল টেস্ট পড়ছো অলরেডি, বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন পড়ছো, তাই তো? সেখানে এটা কি কি ছিল, টাইপ কি ছিল? অ্যাগ্লুটিনেশন টেস্ট, তারপরে প্রেসিপিটেশন টেস্ট, তারপরে আর কি ছিল, অনেকগুলো ভাগ ছিল না? তো আমাদের এটা হলো অ্যাগ্লুটিনেশন টেস্ট, ক্লাম্পিং করে, অ্যাগ্লুটিনেট করে। ইট ইজ অ্যান অ্যাগ্লুটিনেশন টেস্ট which detect antibody against O and H antigen of salmon type E and paratype A and B. যে এটা অ্যাগ্লুটিনেশন টেস্ট, যার মাধ্যমে কি করি, আমরা অ্যান্টিবডি ডিটেকশন করি কার বিপরীতে, O and H antigen of salmon type E and paratype A and B। আমি সেদিন তোমার অ্যান্টিজেনিক স্ট্রাকচার পড়াছিলাম, কি জানো, এটা যাতে বুঝতে পারো ওই জন্য এই ইন্টারোগ্যাটিভ যখন পড়লাম তখন কিন্তু ও অ্যান্টিজেন এবং এইচ অ্যান্টিজেন পড়া হয়েছে। ও অ্যান্টিজেন থাকে কোথায়? সেল ওয়াল অ্যান্টিজেনের আরেকটা নাম হলো ও অ্যান্টিজেন, তাই তো? আউটার পোর্শনে থাকে, এবং ওটার নেচারটা কি ছিল? পলিস্যাকারাইড নেচার, তাই না? আর পলিস্যাকারাইড নেচার হলে কি হবে, তার বিপরীতে অ্যান্টিবডি হবে কি, আইজিএম। আইজিএম শর্ট লাস্টিং। আর এইচ অ্যান্টিজেন কোথায় থাকে? ফ্লাজেলাতে থাকে, তাই তো? ফ্লাজেলার আর ফ্লাজেলার অ্যান্টিজেন যেটা আছে সেটা কি, প্রোটিন নেচার। আর প্রোটিন নেচার হলে কি হবে, তৈরি হবে অ্যান্টিবডি আইজিজি। আর আইজিজি লং লাস্টিং থাকে, অনেক দিন থাকে, ঠিক আছে? তাহলে আর আরেকটা পড়াছিলাম কি, ভিআই অ্যান্টিজেন, ওটা কেরিয়ার, সালমোনেলা কেরিয়ার ডিটেকশনের জন্য ওটা আমরা ব্যবহার করি। এখন এটা দেখো ভিজুয়াল টেস্টের মধ্যে আমরা কি করি, it is an agglutinative test which detect antibody against O and H antigen of salmon type E and paratype A and B। খেয়াল থাকবে তো? তাহলে salmon type E এবং salmon paratype A and B এর ও অ্যান্টিজেন এগেইনস্ট যে অ্যান্টিবডিটা হয় সেটা আমরা এই মেথডের মাধ্যমে আমরা করি। এটা হলো ভিজুয়াল টেস্টের আমার হলো ডেফিনিশন। এখন আমরা কিভাবে করে থাকি, মূলনীতি প্রিন্সিপালটা কি? When serially diluted patient serum is added with latex particle coated purified sulfur antigen, antigen antibody reaction will occur and will be seen visible clumps. এখানে হয় কি, কমার্শিয়াল অ্যান্টিজেন পাওয়া যায়, সালমোনেলা অ্যান্টিজেন পাওয়া যায়, ওর সঙ্গে পেশেন্ট সেরাম যোগ করা হয়। পেশেন্ট সেরামের মধ্যে কি থাকে? অ্যান্টিবডি। আর আমরা রিয়েজেন্ট যেটা ব্যবহার করতে সেখানে অ্যান্টিজেন থাকে, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে, করলে কি হবে, ভিজুয়াল ক্লাম্প হবে। ক্লাম্প হলে বুঝবো এটা পজিটিভ টেস্ট। হ্যাঁ, এখন এখানে দেখো এটা বোঝানোর আগে, ভিজুয়াল টেস্ট করার আগে আমরা এই অ্যাপ্লিকেশনটা আগে জানবো। টিও কি আর টিএস কি? টি বলতে সালমন টাইপ ই, ও বলতে ও অ্যান্টিজেন। হ্যাঁ, ঠিক আছে? তাহলে অ্যান্টিবডি টাইটার এগেইনস্ট ও অ্যান্টিজেন অফ সালমন টাইপ ই, ঠিক আছে? পরেরটাতে আসো, টিএইচ, টি মানে হলো সালমন টাইপ ই, আর এইচ হলো ফ্লাজেলা অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিবডি টাইটার এগেইনস্ট এইচ অ্যান্টিজেন অফ সালমন টাইপ ই। তারপরে দেখো এও এবং এও, এ মানে সালমন প্যারাটাইপ এ, হ্যাঁ, আর ও মানে ও অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিবডি টাইটার এগেইনস্ট ও অ্যান্টিজেন অফ সালমন প্যারাটাইপ এ। এরপরে দেখো এইচ, এ মানে হলো সালমন প্যারাটাইপ এ, আর এইচ মানে হলো ফ্লাজেলা, তাই তো? তাহলে এখানে বলবো অ্যান্টিবডি টাইটার এগেইনস্ট এইচ অ্যান্টিজেন অফ সালমন প্যারাটাইপ এ। এরপরে দেখো বিও, বি মানে হলো সালমোনেলা প্যারাটাইপ বি, আর ও মানে হলো ও অ্যান্টিজেন। তাহলে এখানে কি হবে, অ্যান্টিবডি টাইটার এগেইনস্ট ও অ্যান্টিজেন অফ সালমোনেলা প্যারাটাইপ বি। তারপরে বিএইচ, বি মানে তো ওই বললাম সালমোনেলা প্যারাটাইপ বি, আর এইচ হলো ফ্লাজেলা। তাহলে এখানে কি হবে, অ্যান্টিবডি টাইটার এগেইনস্ট এইচ অ্যান্টিজেন অফ সালমোনেলা প্যারাটাইপ বি।
এটা ক্লিয়ার তো? জি স্যার টি মানে হলো সার্মোটাইপি, ও হলো ও অ্যান্টিজেন, আর টি এইচ হলো ও মানে হলো ও অ্যান্টিজেন, আর এইচ হলো এইচ অ্যান্টিজেন। আর টি তে হলো সার্মোটাইপি, আর এ তে হলো প্যারাটাইপি এ, আর বি তে হলো প্যারাটাইপি বি। এই কয়েকটা তোমার খেয়াল রাখো, তাহলে সুবিধা হবে পড়তে। এখন এটুকু এ করলাম। এখন এই যে টাইটার কি সেদিন একদম জিজ্ঞাসা করছেন, টাইটার কি, তাই তো? হাই ডাইলেশন অফ সেরাম অ্যাট হুইচ রিঅ্যাকশন অকার, এটা হলো টাইটার। হাই ডাইলেশন অফ সেরাম অ্যাট হুইচ রিঅ্যাকশন অকার, এটাও ভালো বুঝলাম না, তাই না? আমরা আগে ওই যে রিঅ্যাকশনটা মানে প্রসিডিউরটা পড়ি, তাহলেই এগুলো যখন প্র্যাকটিক্যাল না হয় তখন তোমাদের সুবিধা হয়। রিঅ্যাকশনটা আমরা পড়ি। এখানে দেখো, প্রথম প্রেশার সেরাম নেই এবং কিছু ডিস্টিল ওয়াটার নেই, মিক্সড করা হয় এবং সিরিয়ালি ডাইলেশন করা হয় করে লাস্ট যে ধাপে তোমার হলো ক্লাম্পিং হবে, সেটাই হলো তোমার হাই ডাইলেশন। আরো ভালো বোঝানোর জন্য ইয়ে করে দেখো, কয়েকটা টেস্ট টিউব নিব, একটা টেস্ট টিউবে নেবো, দেখো শুধুই তোমার হলো সেরাম নেব, ঠিক আছে? এই যেগুলো সব কিছু টেস্ট টিউব, হ্যাঁ, শুধুই তোমার নেব। এই যে প্রথমটাই নেব হলো সেরাম নেব, শুধু পেশেন্ট সেরাম নেব, ঠিক আছে? পেশেন্ট সেরাম এখানে নিলাম। আর বাদ বাকিগুলোতে সবগুলোই তোমার ধরো সাপোজ 100 মাইক্রোলিটার, এগুলো ডিস্টিল ওয়াটার নেব। প্রতিটা থেকে ডিস্টিল ওয়াটার রাখলাম। এখন আমি করবো কি দেখো, সিরিয়াল ডাইলেশন করবো। কি হবে দেখো, এইখান থেকে আমি এই যে 100 মাইক্রোলিটার সেরাম নিয়ে এইখানে দেব, ঠিক আছে? তাহলে ডাইলেশনটা কত হলো 1:1 স্যার। না 1:2, এটা মোট পার্টটা কত? 2 পার্ট হলো না? ও স্যার 2 ভাগের 1 ভাগ স্যার। 2 ভাগ 1 ভাগ হলো না? জি স্যার। এই জন্য এটা অনেকই মানে বুঝতে সমস্যা হয়। এটা আমাদেরও সমস্যা হয়, তোমাদের সমস্যা হয়, এটা হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে তাহলে সেরাম প্রথম নিলাম, এখান থেকে আগে থেকে তো তোমার 100 মাইক্রোলিটার করে ডিস্টিল ওয়াটার দেওয়া আছে। এখান থেকে আমি নিলাম হলো 100 মাইক্রোলিটার সেরাম নিলাম, এখানে যোগ করলাম, তাহলে 2:1 এখানে ডাইলেশন হলো। এখান থেকে তারপরে 2 নম্বর থেকে 3 নম্বর আবার আমি এটা মিক্সড করলাম, পরে আবার এই যে পরের স্লাইড আবার নেব, আবারও তোমার নেব, এখান থেকে নেব 100 মাইক্রোলিটার নেব তোমার হলো এই মিক্সিং এটা নিলাম। তাহলে ডাইলেশন কত হবে? ডবল ডাইলেশন হবে। জি স্যার 4:4। পরে আবার যদি আবার নেই 1:8 পরে আবার যদি নেই 1:16 1:16। এইভাবে আমরা ডাইলেশন করতেছি কিন্তু, ঠিক আছে? ডাইলেশন করে এলাম। এখন আমরা করবো কি, একটা তোমার স্লাইডে বা তোমার স্লাইডও হয়, তারপর তোমার বিভিন্ন ওই যে ইয়ে থাকে, পেপার থাকে, বিভিন্ন মানে পেপার থাকে, আরো অনেক কিছু থাকে আর কি, অনেকভাবে পরীক্ষা আমরা করি। সেগুলো তো আমরা করবো কি, এই যে এখান থেকে প্রথম করবো কি, এই যে এই সেরাম নিয়ে ওখানে রিয়েজেন্ট যোগ করবো আমরা। একটাতে টিও, একটাতে টিএস, একটাতে এও, একটাতে এও এস, একটাতে বিও, একটা বিএস, 6টাতে আমরা যোগ করবো। কোনটাতে ক্লাম্পিং হচ্ছে সেটা আমরা দেখবো, সেটা দেখবো। যদি তোমার মনে করো যে আনডাইলুটেড সেরাম নিলাম, এখানে যদি ডাইলুশন হয় তাহলে বুঝবো এটা নর্মালি সাধারণত যেখানে তোমার ডাইলুশন হচ্ছে, এখানে যদি তোমার ক্লাম্পিং হয়, এই যে রিয়েজেন্ট যোগ করা হলো, ঠিক আছে? তাহলে এটা হলো 1:80, ঠিক আছে? এটা হলো 1:80। পরের এখান থেকে যদি আমি আবার
মিক্সিং যেটা করলাম এখান থেকে নিয়ে আবার রিয়েজেন্ট যোগ করলাম, আবার টিও টিএস এও এস বিও বে যোগ করলাম, হ্যাঁ, তাহলে তখন যদি ক্লাম্পিং হয় তখন হবে কি 1:80 1:80 ডবল কি 1:160 160, তখন হবে 1:160 হবে। এরপরের এখান থেকে যদি আমি স্যাম্পল নিয়ে যদি ওই রিয়েজেন্ট মিক্স করি টিও টিএস এও এস বিও বেস, তাহলে হবে কি 1:320, পরেরটা হবে 1:640, পরেরটা হবে 1280. তাহলে এই হবে তোমার সিরিয়াল ডায়ালিসিস। তাহলে এই যে আমরা সিরিয়াল ডায়ালিসিস করতেছি, সর্বশেষ যে ধাপে তোমার হলো পজিটিভ হবে ক্লাম্পিং হবে, সেটাই তোমার হলো মানে আমাদের রেজাল্ট। তাহলে এখন বুঝতেছো তো যে হাই ডাইলেশন অফ সেরাম অ্যাট হুইচ রিঅ্যাকশন আকার, যে হাই ডাইলেশন আমি যেখানে পজিটিভ পাইলাম সেটাই হলো তোমার টাইটার। এখন টাইটার বুঝলো তো? ঠিক আছে, জি স্যার। তাহলে যদি আমি এই 1:2 এখানে যদি আমি ডাইলেশন পাই তাহলে এটাই তোমার হাই ডাইলেশন। যদি 1:4 এখানে 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 যদি পাই তাহলে এখানে হাই 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 ডাইলেশন। ঠিক আছে, আর ডাইলেশন রেজাল্টটা কত, রেজাল্টটা আমরা এক্সপ্রেস করব। এই এখন দেখো এটু জাস্ট এটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা প্র্যাকটিক্যাল হলে আরো ভালো বুঝবা। এটা থিওরিটিক্যালি লেকচারে অতটুকু বোঝানো যায় না, তারপরও যেটুকু বোঝালাম এটুকু খেয়াল রাখো। এরপরে দেখো এই যে ইন্টারভিউ ভিটাল টেস্ট, তাহলে ইন্টারভিউ তোমার যদি ওটা তো পড়বাই, তোমার হলো ভিটাল টেস্টটা কি এবং প্রিন্সিপালটা কি পড়বাই। আর এখন তোমার হলো আসো ইন্টারভিউ ভিটাল টেস্ট ইন্টারভিউ কিভাবে করবো। রতন সাহেব আপনি জানেন না কোনটা? আচ্ছা আপনি জানেন না, থাকেন আমি ক্লাস করে আপনাকে আমি হ্যাঁ ডাকবো আমি। আচ্ছা এখন এই যে ভিটাল টেস্টের ইন্টারভিউ করবো, কিভাবে করবো আমরা এটা অবশ্যই জানতে হবে। রিটেন ভাইবার সব ক্ষেত্রে আমরা ধরবো কিন্তু, ঠিক আছে। অ্যান্টিবডি অ্যাপিয়ারেন্স কখন হয়? অ্যান্টিবডি তৈরি হবে কখন? অ্যান্টিবডি স্টার্টস অ্যাপিয়ারিং ইন সেরাম বাই দ্য এন্ড অফ ফার্স্ট উইক and with sharp rise in second or third week, and the titer remain steady till fourth week after which it decline. তাহলে ফার্স্ট উইক থেকে অ্যান্টিবডি জাস্ট মানে তৈরি হওয়া শুরু করবে, ঠিক আছে, কিন্তু সেকেন্ড অ্যাট দ্য এন্ড মানে সেকেন্ড উইক থেকে তারা ব্লাডে পাওয়া যাবে, এবং সেকেন্ড এবং থার্ড উইকে বেশি পাওয়া যাবে, ফোর্থ উইক থেকে এটা কমতে থাকবে। এই জন্য কিন্তু ওই তোমার ভিটাল টেস্ট কিন্তু ফার্স্ট উইকে করা হয় না, সেকেন্ড উইকতেই করা হয়, ঠিক আছে। ফার্স্ট উইকে যদি তুমি করো 7 দিনের আগে যদি করো তাহলে তোমার রেজাল্ট কিন্তু নেগেটিভ আসবে। কারণ এই জন্য কিন্তু এখানে বলো সো ওয়াজ ডিটেক্টেড অ্যাবাউট 7 to 10 days of illness, 7 থেকে 10 দিনের মধ্যে তোমার অ্যান্টিবডি ডিটেকশন করা হয় যায়। এই কারণে প্রথম সপ্তাহের আগে কিন্তু কখনোই ভিটাল টেস্ট করতে নাই। তো বেসলাইন টাইটার ডিটেকশন করার জন্য করা যেতে পারে, সেক্ষেত্রে তোমার কিন্তু রেজাল্ট ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। তাহলে অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টিবডি কখন করবে? অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইক, ঠিক আছে। অ্যান্টিবডি স্টার্টস অ্যাপিয়ারিং ইন সেরাম বাই দ্য এন্ড অফ ফার্স্ট উইক, তার মানে সেকেন্ড উইকে, সেকেন্ড উইকতে সে অ্যান্টিবডি শুরু হলো, তাই তো। সেকেন্ড এবং থার্ড উইকে অ্যান্টিবডি চলে আসবে, তার ফোর্থ উইক পর্যন্ত এটা, আর তারপরে 4 সপ্তাহের পর থেকে সে আবার কমতে থাকবে, এবং অ্যাপিয়ার কখন হবে 7 to 10 days। এবং নর্মাল টাইটার কত? 1:80, ঠিক আছে। নর্মাল টাইটার কিন্তু 1:80 ইন কেস অফ বাংলাদেশ। আবার এখন তুমি যাও তোমার হলো শিলিগুড়ি, ওখানে শিলিগুড়িতে ওখানে 1:40। এটা কিন্তু বিভিন্ন দেশ অনুযায়ী ভাগ হয় কিন্তু, বুঝছো, বিভিন্ন দেশ অনুযায়ী। ইউরোপিয়ান কান্ট্রি আবার ওখানে 1:20 এরকম ভাগ আছে। স্যার এটা কি জন্য স্যার বেরি করে স্যার? ইমিউনিটির জন্য স্যার? ওটা ইমিউনিটির জন্য, ইন্ডেমিক। আমাদের বাংলাদেশটা ইন্ডেমিক কান্ট্রি, এখানে সাধারণত ইন্ডেমিক কান্ট্রি, তো এখানে সবসময় লেগেই থাকে, যার ফলে তোমার অর্গানিজম এমনিতে থাকেই থাকে, এবং বডিতে সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়, যার ফলে তোমার টাইটার থেকেই যায়, ঠিক আছে। এইগুলো কারণে এই জন্য দেশ তো দেশ ভেরি করে। তো তাহলে 1:80 হলো নর্মাল, তারপরে তোমার হলো সেকেন্ড উইকে তোমার ইয়ে হলো। আচ্ছা সিঙ্গেল টাইটার
No single data is diagnostic because it is endemic in our country. It is only presumptive. Suppose আমি 1:160 পাইলাম, তাই তো? পাইলে আমরা কিন্তু এটা কনফার্ম বলতে পারবো না এটা যে পজিটিভ। কনফার্ম কিন্তু আমরা বলতে পারি না পজিটিভ। এটা একটা মোটামুটি একটা ধারণা করে যে টাইফয়েড ফিভার হতে পারে। হ্যাঁ, এই জন্য করতে হয় কি, আবার 7 দিন পর আবার করতে হয়। 7 দিন পরে যদি আবার করা হয় এবং যদি রাইজিং ডেটা হয়, যে এখন পাইলাম মনে করো 1:160, পরে যদি আবার এটা বেড়ে যায়, তার ডবল যদি হয়ে যায়, তখন বলতে পারি, বা 4 গুণ যদি 4-fold রাইজ ডেটা হয়, তাহলে 4-fold বা বেশি ডেটা হয়, তাহলে এটা বেশি ডায়াগনস্টিক। ঠিক আছে, রাইজিং ডেটা ইজ ইম্পর্টেন্ট। রাইজিং ডেটা 4-fold or greater rise of O, A's or both, এটা হলো ডায়াগনস্টিক। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ডাটা হলে আমরা সাধারণত ধারণা করতে পারি এটা টাইফয়েড হতে পারে। আর যদি 7 দিন পরে আবার আমরা করি, তখন যদি 4 গুণ বেশি পাই, বা তোমার এই যে 1:160 আসলো, পরের সপ্তাহে আমি পেলাম 1:1320, তাহলে সেটা আমরা বলতে পারি যে এটা 4-fold, তাহলে আমরা বলতে পারি এটা হলো, ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি ডায়াগনস্টিক। তারপরে এই যে ও এবং এইচ এর কথা বলা আছে, তাই তো? হাই টাইটার ও মানে 1:160 or more suggest active infection বা প্রেজেন্ট ইনফেকশন। ঠিক আছে, আর যদি ওই হাইটের এইজ ভালো, হাই টাইটার এইজ 1:160 and লো টাইটার ও 1:160 কম যদি হয়, ইন্ডিকেট পাস্ট ইনফেকশন, ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন, আর আর্লি সেকেন্ডারি ইনফেকশন এবং অ্যানামনেস্টিক রিঅ্যাকশন। এটা বুঝলা? জি স্যার। এটা দেখো, এই যে ও আমি বললাম যে সেদিন এখনই কিছু আগে পড়লাম যে ও হলো আউটার অ্যান্টিজেন বা সেলুলার অ্যান্টিজেন। এর তোমার কেমিক্যাল নেচার কি? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় কোনটা? আইজিএম। আইজিএম তোমার হাফ লাইফ কত? মাত্র কি ভুলে গেছো? কয়দিন হাফ ডেজ? হ্যাঁ, কত? হয়তো ভুলে গেছো, খুবই কম, 4 দিন আর 5 দিন, তাই তো? তাহলে অনেক কম কিন্তু। তাহলে এটা তাড়াতাড়ি করে হবে। এবং এখানে তোমার মেমোরি সেল তৈরি হয় না। মেমোরি সেল তৈরি হয়? মেমোরি সেলও তৈরি হয় না, যার ফলে তোমার যেটা তৈরি হলো তাড়াতাড়ি করে ওটা ভ্যানিশ হয়ে গেল, তাই তো? তো ওইটা হলে কিন্তু তোমার শুধু আমরা এও জানি যে যদি আইজিএম হয় তাহলে আমরা কি বলি? অ্যাক্টিভ ইনফেকশন, তাই তো? অ্যাকুট ইনফেকশন। আর যদি আইজিজি বাড়ে তাহলে বলবো আমরা কি? পাস্ট ইনফেকশন বলতে পারি, তাই না? তাই তো? এখানেও তাই বলবো যে যদি শুধু ও অ্যান্টিজেন এর বিপরীতে যেহেতু পলিসাইড নেচার, এটার এগেইনস্টে তবে আইজিএম, তাহলে এটা বলবো অ্যাক্টিভ ইনফেকশন, প্রেজেন্ট ইনফেকশন বা অ্যাকুট ইনফেকশন বলতে পারি। পরিমাণ কত? 1:160 or more। আর যদি শুধু এইজটা বাড়লো, যদি বাড়লো শুধু, কিন্তু ও টাইটারটা বাড়লো না, তাহলে কি হবে? এইজ মানে কি? ফ্লাজেলার অ্যান্টিজেন এবং ওটা হলো প্রোটিন নেচার। প্রোটিন নেচার হলো কি? তোমার অলরেডি তো বলছো ওখানে আইজিজি তৈরি, প্রিডমিনেন্টলি আইজিজি তৈরি হয়। আইজিজির হাফ লাইফ কত? আমি ভুলে গেছে, 23 দিন। তোমরা পড়ো না বলে তো এই অবস্থা। 23 দিন, অনেক বেশি। একটা হাফ লাইফ বেশি, তারপরে বহুদিন তোমার ব্লাডে থাকে। আবার তোমার মেমোরি সেল তৈরি হয়ে থাকে, মানে মেমোরি সেল তৈরি হয় না? মেমোরি সেল তৈরি হওয়ার পরে কি হয়? যার ফলে তোমার অনেক দিন ধরে এই যে অ্যান্টিবডি থেকে যায়। ঠিক আছে, যার ফলে আমরা এটা আমরা কিন্তু এটা হলে কি বলবো? পাস্ট ইনফেকশন হতে পারে, যে ওইতে কারো ইনফেকশন আছে, সেক্ষেত্রে যেহেতু বহুদিন থাকে, তাহলে এটা পাস্ট ইনফেকশন ধরবো আমরা, কখনোই অ্যাকুট বলবো না। ঠিক আছে,
আর বলতে পারি ভ্যাকসিনেশন দিতে হয়, টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয় না? ভ্যাকসিন দিলে কি হয়? ভ্যাকসিন দিলে তোমার যে আইজিজি তৈরি হয়, তোমার মেমোরি সেল তৈরি হয়, আর মেমোরি সেল থেকে তোমার সবসময় তোমার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আইজিজি, তাই না? এই যে এখানে দেখো, এই যে ও পারসিস্ট ফর অনলি 6 মান্থ, আর এইচ অ্যান্টিবডি টু এইচ পারসিস্ট ফর 2 ইয়ার্স। চিন্তা করছো, 2 বছর পর্যন্ত থাকে এখানে, আর ওটা মাত্র থাকে 6 মাস পর্যন্ত। তাহলে তোমার ভ্যাকসিন দিলে কিন্তু বহুদিন এফিকেসি থাকতেছে। আরেকটা হয় কি, আর্লি সেকেন্ডারি ইনফেকশন। আর্লি সেকেন্ডারি ইনফেকশন কারো মনে করো 6 মাস আগে ইনফেকশন হয়ে গেছে, তো ওই সময় তোমার হলো মেমোরি সেল তৈরি করা আছে, ঠিক আছে? এখন যদি মনে করো আবারও কারো সেও ইনফেক্টেড হয়, তাহলে যেহেতু মেমোরি সেল তৈরি করা আছে, তাহলে হবে কি, তখন তোমার র্যাপিডলি তোমার 2 থেকে 3 দিনের মধ্যে তোমার অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। কোনটা, এই যে এইচ অ্যান্টিবডিটা র্যাপিডলি রাইজ করবে, সেটাকেও আমরা বলি আর্লি সেকেন্ডারি ইনফেকশন। আর অ্যানামনেস্টিক রিঅ্যাকশন কি বলতেছে, এটা পরে আসতেছে। তাহলে হাই টাইটার অফ ও এইচ বলতেছে হলো ফার্স্ট ইনফেকশন, ভ্যাকসিনেশন, আর্লি সেকেন্ডারি ইনফেকশন এবং অ্যানামনেস্টিক রিঅ্যাকশন। আর ওই যে ভিআই অ্যান্টিজেন যদি বাড়ে, তাহলে সেটা আমরা ক্যারিয়ার সার্ভে করার জন্য এটা আমরা ইয়ে করি, ঠিক আছে? তাহলে এই যে এটা কিন্তু ভালো করে পড়বা। তাহলে আচ্ছা, আরেকটা হলো অ্যানামনেস্টিক রিঅ্যাকশনটা, এটা করি অ্যানামনেস্টিক রিঅ্যাকশন, অনেক বলে অ্যানামনেস্টিক রিঅ্যাকশন। হ্যাঁ, এটা কি, ধরো a person who have past salmonella infection or vaccinated, there is titer of ACE may rise in variety of non-specific infection. It is known as anamnestic reaction. That is such as other interbacterial infection, malaria, influenza. It is due to sharing of same antigen by coliform. In such cases, there will be transient rise in antibody, whereas the rise is sustained in antiretroviral. এখানে কি হলো, ধরো কারো সালমোনেলা ইনফেকশন হলো 6 মাস বা 1 বছর মধ্যে হলো, ঠিক আছে? অথবা কাউকে ভ্যাকসিন দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই আদার ইন্টারোব্যাকটেরিয়া গ্রুপের আদার যে অর্গানিজম গুলো আছে না, যেমন স্কেরিয়া করা যদি ইনফেকশন হয়, অর্থাৎ ম্যালেরিয়া অথবা তোমার যে তোমার ইনফ্লুয়েঞ্জা, এগুলো যদি ইনফেকশন হয়, তখন হয় কি, এই টাইটারটা বেড়ে যায় ডিউ টু শেয়ারিং অফ সেম অ্যান্টিজেন। এই যে কলিফর্ম এবং আর তোমার যে সালমোনেলা অ্যান্টিজেন তো মোটামুটি একই, তাই তো, তখন বেড়ে যায়। এটাকে বলা আছে অ্যানামনেস্টিক রিঅ্যাকশন। এক্ষেত্রে ডিভাইড করব যে আমরা যদি ওই যে আবার যদি 7 দিন পরে আবার যদি ইয়ে করি, ইন্ডিয়ান ফিভারে কিন্তু ওই অ্যান্টিবডি টাইটার থাকবেই, আর অন্য ক্ষেত্রে কিন্তু টাইটার ফল করবে, ঠিক আছে? তাহলে যদি কারো অতীতে সালমোনেলা ইনফেকশন হয়, বিশেষ করে অতীত বলতে বহুদিন না, ধরো 1 বছরের মধ্যে যদি হয়, অথবা কারো ভ্যাকসিন দেওয়া যদি থাকে, সেক্ষেত্রে যদি ওই পার্সন যদি আবার ইনফেক্ট হয় আদার ইন্টারব্যাকটেরিয়াল ইনফেকশন বা ম্যালেরিয়া বা ইনফ্লুয়েঞ্জা হলো, আর সেক্ষেত্রে এই স্ট্যাটারটা র্যাপিডলি বাড়ে যাবে, ঠিক আছে? কি যেন বাড়ে যায়, ডিউ টু শেয়ারিং অফ সেম অ্যান্টিজেন। এটাকে বলা হচ্ছে তোমার হলো অ্যানামনেস্টিক রিঅ্যাকশন, ঠিক আছে? এটা অবশ্যই ভাইবা বা রিটেনের জন্য পড়বা। তাহলে এই জিনিসটা একটু আমরা, আচ্ছা এখন আমরা প্রবলেম বেসড কোশ্চেন, আচ্ছা এটা আগে আমরা আরেকটা পড়বো, তা পড়ি তাহলে আমরা। তাহলে ইন্টারপ্রিটেশন কিভাবে করি আমরা? নর্মাল টাইটার হলো 1:80, নর্মাল টাইটার হলো 1:80। এখন অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টিবডি কখন হয়? অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট উইক থেকে অ্যান্টিবডি টাইটার ব্লাডে শুরু করবে, তবে সেকেন্ড উইকে এবং থার্ড উইকে এটা বাড়তে থাকবে এবং 4 সপ্তাহ পর্যন্ত থাকবে। 4 সপ্তাহ পর থেকে এটা আবার ডিক্লাইন করতে থাকবে, তাই তো? এই জন্য অ্যান্টিবডি ডিটেকশন করতে গেলে 7 থেকে 10 দিন সময় লাগে। এই জন্য 7 দিন আগে ভিরাল টেস্ট করা যায় না, করলে তোমার ফলস নেগেটিভ রেজাল্ট আসবে। তারপরে কি বললাম, সিঙ্গেল টাইটার ইজ নট ডায়াগনস্টিক।
যদি আমরা সিঙ্গেল টাইটারে ধরো 1:160 পাইলাম, তারপর আমরা কনফার্ম বলতে পারি না, এটা আমরা সাধারণত প্রিজাম্পশন করতে পারি, যে ধারণা করতে পারি যে এটা টাইফয়েড হতে পারে। এক্ষেত্রে আমরা করবো কি, তোমার হলো রাইজিং টাইটার করি। রাইজিং টাইটার 7 দিন পর আবার করা হলো, করলে হবে কি তোমার রাইজিং টাইটার হলে কি হবে, তোমার 7 দিন পরে যদি তার চেয়ে বেশি পরিমাণে পাই, যেমন 1:60 পাইলাম, তার যদি পরের সপ্তাহে পাইলাম আমি 1:320, তাহলে এটা ডায়াগনস্টিক। আবার এখানে একটু ফ্যালাসি আছে। ফ্যালাসি হলো কি, আমরা সাধারণত করি কি যে ওই যে ভিডিয়াল টেস্টের গুরুত্ব কমে গেছে কি জন্য, যে অনেক সময় তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাই না? অ্যান্টিবায়োটিক দিলে হয় কি, এই ভিডিয়াল টেস্ট তখন তোমার নাও বাড়তে পারে, তখন ফলস নেগেটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকে। তারপরেও এখনো করা হয় এটা। তাহলে হাই টাইটার এটা বলা হলো। আর হাই টাইটার ও যদি শুধু বাড়ে, শুধু ও বাড়তেছে, ও বা ও এবং এইচ, ও অথবা ও এর সঙ্গে এইচ বাড়লো বা দুটাই বাড়লো, তাহলে কি হবে? ও যদি বাড়ে তাহলে বলবো যে ফার্স্ট অ্যাক্টিভ ইনফেকশন। আর এইচ বাড়ে তাহলে আমরা বলতে পারি ফার্স্ট ইনফেকশন, ভ্যাকসিনেশন, তারপরে হলো আর্লি সেকেন্ডারি ইনফেকশন এবং অ্যানামনেস্টিকেশন। ফার্স্ট ইনফেকশন, তাই তো? সেক্ষেত্রে শুধু তোমার এইচ বা এইচটা বাড়বে আর ওটা নর্মাল থাকবে, তাই তো? ফার্স্ট ইনফেকশন হলো। আর ভ্যাকসিন যদি দেওয়া থাকে তখন সেক্ষেত্রে তোমার এইচটা বাড়তে পারে। ভ্যাকসিনের জন্য কি হয়, এইচ টাইটার 2 বছর পর্যন্ত থাকবে এবং ও টাইটারটা সাধারণত থাকবে 6 মান্থ। আর আর্লি সেকেন্ডারি ইনফেকশন কাকে বলবো, যদি কারো 1 বছরের মধ্যে ধরো সালমোনেলা টাইফি ইনফেকশন দেওয়া হলো, তারপরে ধরো মনে করো 1 বছরের মধ্যে আবারও তার সালমোনেলা টাইফি ইনফেকশন হলো, সেক্ষেত্রে যেহেতু মেমোরি সেল আগে থেকে তৈরি করা আছে, তাহলে সেই মেমোরি সেল থেকে র্যাপিডলি তোমার আইজিজি তৈরি হবে এবং এই যে তোমার এইচ টাইটারটা সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যেই বেড়ে যায়। তোমাদের এটা জানার প্রয়োজন, শুধু খালি টার্মটা বোঝার জন্য বলতেছি। এটাকে বলা হচ্ছে আর্লি সেকেন্ডারি ইনফেকশন। আর অ্যানামনেস্টিক রিঅ্যাকশন কাকে বলা হচ্ছে, যে কারো যদি ফার্স্ট ইনফেকশন হয় অথবা যদি ভ্যাকসিন দেওয়া থাকে, সেক্ষেত্রে এইচ টাইটারটা বেড়ে যাবে। কোন কোন ক্ষেত্রে বাড়ে, ডিউ টু তোমার আদার ইন্টারব্যাকটিক ইনফেকশন, তারপরে তোমার হলো ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এক্ষেত্রে আর কি এইচ টাইটার বেড়ে যায়। এটাকে বলা হচ্ছে অ্যানামনেস্টিক রিঅ্যাকশন। আর B1 অ্যান্টিজেনটা অ্যান্টিবডি টাইটারটা করা হয় কি জন্য, ক্যারিয়ার ডিটেকশন করার জন্য করা হয়। তাহলে এখন এখানে দেখো তো এই ভিডাল টেস্টের টাইটারটা, তার ভিডাল টেস্ট তাহলে এখানে কি, এখন দেখো ভিডাল টেস্ট দেখো তো, ইট ইজ অ্যান অ্যাগ্লুটিনেশন টেস্ট হুইচ ডিটেক্ট অ্যান্টিবডি এগেইনস্ট O and H অ্যান্টিজেন অফ সাম টাইপ অ্যান্ড প্যারাটাইপ A and B। এখন ডেফিনেশন খেয়াল থাকবে স্যার। তারপরে দেখো ওই যে তোমার মূলনীতি বললাম কি, when serially diluted patient serum is added with latex particle coated purified salmonella antigen, তো সালমোনেলা অ্যান্টিজেনের সঙ্গে ল্যাটেক্স পার্টিকেল কোট করা থাকে। অ্যান্টিজেন রিয়েজেনের মধ্যে অ্যান্টিজেন থাকে আর পেশেন্ট সেরামে থাকে অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তোমার ক্লাম্পিং দেখা যাবে। এটা হলো তোমার মূলনীতি। এখন বুঝলা তো? তাহলে সিরিয়াল ডাইলেশন করা হচ্ছে এখানে, তাই তো? সিরিয়াল ডাইলেশন কিভাবে করা হচ্ছে এটা। এখন কিছু প্রবলেম তোমাদেরকে দেই। এখন দেখো, ধরো একটা পেশেন্টের নর্মালি তো 1:80, তখন আমরা বলি সিগনিফিকেন্ট। আর আমরা কিন্তু ওই আচ্ছা এর আগে আচ্ছা আমরা কিন্তু রেজাল্ট দেখলো সিগনিফিকেন্ট না নন সিগনিফিকেন্ট। ওই আমরা রেজাল্ট দেখবো 1:80 না 1:160 দেখে আমরা ওখানে রেজাল্টটা কমেন্টটা দেবো।
যদি তোমার 1:160 বা তার বেশি হয় তখন সিগনিফিকেন্ট দেবো, আর না হলে ইনসিগনিফিকেন্ট দেই আমরা, কিন্তু ইনসিগনিফিকেন্ট। আচ্ছা, এখন এই প্র্যাকটিক্যাল পর্যায়ে করা হয় কি, ওই টিওর সঙ্গে তোমার এই যে ও অ্যান্টিজেনটা টাইপ ও, প্যারাটাইপ এ, প্যারাটাইপ বি, এগুলো একসঙ্গে যোগ করা দেওয়া থাকে অ্যান্টিজেন। ও অ্যান্টিজেন গুলো তিনটাই একসঙ্গে যোগ করা থাকে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল টিও মানে হলো টাইপের ও অ্যান্টিজেন, প্যারাটাইপের এ অ্যান্টিজেন, প্যারাটাইপ এ এর ও অ্যান্টিজেন, প্যারাটাইপ বি এর ও অ্যান্টিজেন, এই তিনটা একসঙ্গে যোগ করে দেওয়া থাকে, ঠিক আছে। আর এইচটা সেপারেট দিয়ে দেওয়া থাকে। আবার অনেক সময় তোমার এই ভিন্ন করেও দেওয়া থাকে, সমস্যা নেই। তাহলে যদি 1:80 হয় তাহলে নর্মাল টাইটার, এটাকে বলবো ইনসিগনিফিকেন্ট, তাই তো? এখন যদি দেখো এখানে টিওটা হলো তোমার হলো 1:300 আর টিএসটা হলো 1:160, তাহলে এটা কি সিগনিফিকেন্ট আর নন সিগনিফিকেন্ট? স্যার সিগনিফিকেন্ট স্যার, এটা বলবো স্যার আমরা সাজেস্টিভ হইতে পারি। আর আসুন। আচ্ছা, যদি এটা হয় তাহলে এটা তোমার কি টাইপি না প্যারাটাইপি না প্যারাটাইপ বি, কি হবে তাহলে এখানে? টাইপি। হ্যাঁ, টাইপি, তাই না? আর টিও বাড়ছে এবং টিএস বাড়ছে, তাই তো? এটা হলো টাইপয়েড ফিভার এবং টাইফি। আচ্ছা, এখন পরের স্লাইডে আসো। এখানে দেখো টিও বাড়ছে 1:320, আর দেখো এসটা বাড়ছে। এস মানে কি? তাহলে এটা সিগনিফিকেন্ট, তাই তো? জি স্যার। কার বিপরীতে সিগনিফিকেন্ট? স্যার প্যারাটাইপি এ, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন যদি পরের স্লাইডে দেখো, এখানে দেখো শুধু টিএসটা বাড়ছে, হ্যাঁ? জি স্যার। আর অন্যগুলো বাড়েনি, তাহলে কি হবে? পাস্ট ইনফেকশন স্যার। পাস্ট ইনফেকশন হতে পারে, অ্যানামিনেস রিঅ্যাকশন হতে পারে, তাই তো? জি স্যার। তাহলে এই তোমার এখন যদি ওয়ার্ডে যখন যাবা তাহলে কি ইন্টারপ্রেট করতে পারবা? জি স্যার, পারবো স্যার ইনশাআল্লাহ। আচ্ছা, এছাড়া আরো কিছু আছে তোমার, এই যে এলাইজা করা হয়, এলাইজার সঙ্গে কম করা হয়, সাধারণত ভিটাল টেস্টই এখন বন্ধ করা হয়, ভিটাল টেস্ট করা হয়, কালচার করা হয়, এই দুটাই সাধারণত করা হয়। তাহলে সার্ভাররা একটু কঠিন হলো। ভিটাল টেস্টটা কিন্তু ভালো করে পড়বা। ভিটাল টেস্ট তোমার এই পর্যন্ত এসও টাইটার ভিটাল টেস্ট ভালো করে পড়ানো হলো সার্ভার টেস্টের মধ্যে, এগুলো ভালো করে পড়বা। তাহলে সার্ভাররা এই পর্যন্তই নাকি কোনো এটাই করো। আর হলো আগামী ক্লাসে কালকে তাহলে কি পড়বা? স্যার সিজেলাটা কালকে একসঙ্গে পড়ো, শিগেলা, ক্লেশলা এবং প্রোটিয়াস, তিনটা কালকে পড়বো। স্যার কালকে আবার 11:30 থেকে স্যার ফার্মা ক্লাস আছে স্যার, মানে 11:30 আগে শেষ করা লাগবে আর কি স্যার। হ্যাঁ, এর আগে শেষ করে দেবো আশা করি স্যার। কিন্তু ওই যে পার্টিসিপেন্ট তোমাদের না থাকলে কিন্তু আমি একসাথে কিন্তু ক্লাস বাদ দেবো কিন্তু। স্যার আসলে স্যার আমরা 20 জন যারা তাদেরকে বলা হইতেছে ক্লাস করার জন্য স্যার। তারপরে ওদের তো স্যার প্রতিদিনই গ্রুপে যখন পোস্ট করা হয় ক্লাসের, তখন বলা হয় ক্লাসে থাকার জন্য। এখন স্যার আসলে এটা এখন দেখো তোমাদের পরীক্ষা কবে হবে এখনো আনসারেন। এখন তোমার ক্লাস যদি অফ করো তাহলে তো তোমার পরে বিপদে পড়বে। এই ক্লাসগুলো আমরা সেকেন্ড টাইম স্যার দিব না, তখন কি হবে? আবার তোমাদের 20 জন ছাড়াও এই যে যারা এই তোমাদের মনে করো কি মার্চে তোমাদের জানুয়ারি পরীক্ষা, তাই তো? জি স্যার। জানুয়ারি পরীক্ষা যে কনফার্ম হবে, তুমি এটা কি বলতে পারো? স্যার কোনো সিউরিটি নাই স্যার, যেমন করোনা বাড়তেছে স্যার। করোনা বাড়তেছে যা বলে তোমার ক্লাসটা অফ করবে কেন? ক্লাস করতে থাকো, ক্লাস করলে কনসেশনটা বাড়বে যেহেতু তোমার ক্লাস করেনি। আর যারা রেগুলার স্টুডেন্ট তাদেরও মনে হয় যে তোমার চিন্তা হচ্ছে যে কমিউনিটি মেডিসিন পাস করতে হবে আর হলো ফরেনসিক মেডিসিন পাস করতে হবে। তোমরাও মনে করো পরীক্ষা এখনো কতদিন দেরি আছে, সেই পরীক্ষা আছে তোমার মার্চে। মার্চ সেই এখনো কবে দেরি, এর জন্য যদি আগে থেকে ক্লাস অফ করে দাও তাহলে তো হবে না। তো যদি বাই চান্স যদি তোমাদের সেকেন্ড প্রোগ্রাম থার্ড প্রোগ্রাম একসঙ্গে হয় মে টার্মে, তখন তোমার এটা পরীক্ষা কিভাবে দেবা ক্লাস না করলে? আমি বলো দেখি, যা হলে সবাই ক্লাস করো।
আমরা কিন্তু পরে কিন্তু আমরা আশা করি জানুয়ারির মধ্যেই আমরা ক্লাস শেষ থার্ড ফেজে ক্লাস শেষ করে দেবো। জানুয়ারি অত নাও লাগতে পারে। এখন যে গতিতে আমরা এগোচ্ছি নাকি, আমরা যে গতিতে ক্লাস নিচ্ছি এই গতিতে ক্লাস নিতে থাকলে আমরা মনে হয় যে জানুয়ারি শেষ লাগবে না, মাঝামাঝিতে আমরা ক্লাস শেষ করতে পারবো। স্যার প্রতিদিন একটা আইটেম যেহেতু শেষ হচ্ছে স্যার 36 দিনে ক্লাস শেষ হয়ে যাবে স্যার। মানে হ্যাঁ 36টা আইটেম তো এখানে আর এখানে 4-5টা বাকি রয়েছে, শেষ হ্যাঁ, হয়ে যাবে স্যার। যা বলে তোমাদের কিন্তু দেরি হবে না, কিন্তু ক্লাস শেষ করতে দেরি হবে না, কিন্তু যা বলে ক্লাস করতে থাকো। এই জন্য ওই যে কম পার্সেন্টেজ নিয়ে আমি কিন্তু ক্লাস করবো না, কিন্তু একটা বলে দিচ্ছি। এবং আগেই বলি যে রংপুর রাজশাহী ওরা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে ক্লাস করে, যা ওদের কিন্তু ক্লাস শেষ হয়ে গেছে কিন্তু। আর আমরা যেহেতু শুধু থার্ড ইয়ার থেকে ক্লাস শুরু করে দিই, তাহলে আমরা কিন্তু পিছিয়ে আছি। তাহলে এই জন্য কিন্তু যদি মেয়েটার্মের পরীক্ষা হয় তোমাদের, তখন তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা। ক্লাস না করে কিন্তু তখন খালি ওই যে পরীক্ষায় অ্যাটেন্ড করবা, ধরা ধরা ফেল করে যাবে, তখন কি হবে? আর তোমার হয়তো কে ক্লাস করতে এটা বুঝতেছি না, কিন্তু পরীক্ষার সময় তো ঠিকই বুঝবো যে কে তোমার যারা ক্লাস করবে তারা ঠিকই অ্যান্সার ভালো করে দিতে পারবা, আর যারা ক্লাস করবে না অ্যান্সার ভালো দিতে পারবে না। তাহলে যেহেতু এক্সটার্নাল থাকবে তখন কি ফেল খালি করতে থাকবা। এখন তোমার পাস করতে চাও না ফেল করতে চাও, এখন বল তোমাদের কোঠে। এখন যদি পাস করতে চাও তো ক্লাস করো, আর যদি মনে করো যে না বই পড়ে তোমার ক্লাস পাস করবা, ঠিক আছে। এখন তো আমরা বুঝতে পারতেছি না কে করতেছে না। হ্যাঁ তোমাদের আমি পার্সেন্টেজ নিতে পারি, কিন্তু পার্সেন্টেজ যেমন অনলাইনে পার্সেন্টেজ নেওয়াটা আমি খুব একটা যুক্তিযুক্ত মনে করতেছি না। বা ক্লাস করতে থাকো, কারণ ওটা দিতে গেলে অন্তত আধা ঘন্টা লাগে পার্সেন্টেজ করতে। সবাইকে বলো ক্লাস না করে কেউ পাস করতে পারবে না, না পরীক্ষায় তোমার ওই অ্যান্সার না দিয়ে কেউ পাস করতে পারবে না, এটুকু জানে রাখো। স্যার অনলাইন ক্লাসের বিষয়টা কি হয়ে যায় স্যার, একটা ক্লাস যদি মিস হয়ে যায় কোনোভাবে পরবর্তীতে ক্লাসে অ্যাটেন্ড করা খুব কষ্ট হয়ে যায়। তাহলে এটা হলো স্যার বিষয়, এরকম আর কি হয়ে যায়। খালি অনলাইন না, ওই তোমার লেকচার ক্লাসও একই কথাই, একটা ক্লাসের সঙ্গে আরেকটা লিঙ্ক থাকে। জি স্যার, হ্যাঁ বোঝা যায় না স্যার। তো ঠিক আছে, জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। Very good.